আমাকে কি সত্যি সারা জীবন মানুষের কথা শুনেই চলতে হবে? মানুষ যা বলবে তাই মেনে নিতে হবে? তাদের অপমান, তাদের তাচ্ছিল্য, তাদের অবহেলা সব চুপচাপ গিলে বাঁচতে হবে? শুধু আমার গায়ে দামি জামা নেই বলে, শুধু আমার বাবার নামের পাশে বড় কোনো পদবি নেই বলে, শুধু আমি মাটির গন্ধমাখা একজন ক্ষেতের ছেলে বলে আমার কি কোনো সম্মান নেই? আমি গরিব বলে কি আমার অনুভূতির দাম নেই? আমার বুকেও তো কষ্ট জমে, আমারও তো অপমান লাগে, আমারও তো রাতের অন্ধকারে বালিশ ভিজে যায়। তাহলে কেন কেউ সেটা দেখে না? মানুষ কি সত্যি শুধু টাকাকে সম্মান করে? মানুষের চরিত্র, সততা, পরিশ্রম, ভালোবাসা এসব কি সত্যি এত সস্তা? একজন মানুষের মূল্য কি শুধু তার পকেটের টাকায় মাপা হয়? তার মন দিয়ে নয়, তার আত্মসম্মান দিয়ে নয়, তার ভাঙা বুকের শব্দ দিয়ে নয়। অনেকের গলা কাঁপছিল, চোখের কোণে জমে থাকা অপমানের জল সে বারবার লুকাতে চাইছিল, কিন্তু পারছিল না। বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর না বলা কষ্টগুলো আজ যেন একসাথে গলা বেয়ে বেরিয়ে আসছিল। আমি গরিব, হ্যাঁ। আমার হয়তো বড় বাড়ি নেই, দামি গাড়ি নেই, বাবার কোটি টাকার পরিচয় নেই, কিন্তু আমার একটা মন আছে, একটা আত্মসম্মান আছে, একটা বুক ভরা স্বপ্ন আছে। আমি গরিব ছেলে বলে কি আমি মানুষ না? আমার শরীরে কি রক্ত বইছে না? আমার বুকে কি হৃদয় নেই? নাকি গরিবদের কষ্ট কষ্ট না? গরিবদের চোখের জল কারো চোখে পড়ে না? তার ঠোঁট কাঁপছিল, দুই মুঠো হাত শক্ত করে বাঁধা, চোখ দুটো রক্তিম, তবু সেখানে অসহায়ের মতন একরাশ ভাঙা কষ্ট। এমন কষ্ট যা মানুষ দেখে না, এমন ব্যথা যা শব্দে বোঝানো যায় না। যখন সবাই আমাকে ক্ষেত বলে হাসে, ছোট লোক বলে দূরে সরিয়ে দেয়, তখন আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায়, ভীষণভাবে ছিঁড়ে যায়। আমি হাসি, চুপ করে থাকি, কারণ প্রতিবাদ করার অধিকারও যেন আমার নেই। গরিবদের কষ্ট দেখাতে নেই, গরিবদের শুধু সহ্য করতে হয়। কিন্তু কেন? কেন আমাকে সহ্য করতেই হবে? কেন আমাকে মাথা নিচু করে বাঁচতে হবে? কেন টাকার কাছে বারবার হেরে যেতে হবে? অনেক মাথা নিচু করে হেসে ফেলল। সে হাসি সুখের না, সে হাসি ছিল ভীষণ ক্লান্ত, ভীষণ ভাঙা, ভীষণ অসহায়। একদিন একদিন আমিও এমন জায়গায় দাঁড়াবো যেখানে মানুষ আমাকে দেখে আর খেত বলবে না, ছোট লোক বলবে না, আমার পোশাক দেখে বিচার করবে না, আমার পকেট দেখে সম্মান দিবে না। সেদিন তারা আমার নাম জানবে, আমার পরিচয় জানবে, আর আমি শুধু দাঁড়িয়ে দেখব। যারা আজ আমাকে অপমান করে, একদিন তারাই সম্মান দেখানোর জন্য মাথা নিচু করবে। অনেকের চোখে তখনও জল ছিল, কিন্তু সেই জলের গভীরে আগুনও ছিল। অপমানের আগুন, অবহেলার আগুন, নিজেকে প্রমাণ করার আগুন। অনেক তখনও নিজের ভেতরের আগুনে পুড়ছিল। চোখের সামনে ভেসে উঠছিল একের পর এক অপমানের দৃশ্য। কানে বাজছিল মানুষের তাচ্ছিল্যের শব্দ। ঠিক তখনই হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, কর্কশ বিদ্রুপে ভরা। কি রে খ্যাত, এভাবে বসে কি ভাবছিস? নাকি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস? কথাটা যেন সোজা এসে আঘাত করলো অনিকের বুকে। তার ভ্রু কুঁচকে গেল, চোখের ভেতরের কষ্ট মুহূর্তেই রূপ নিল রাগে। অনেক ধীরে ধীরে মাথা তুলো, চোখ দুটো লাল, কিন্তু সে লালের ভেতরে আজ অন্য কিছু আছে, একটা প্রতিবাদের আগুন। মানুষকে ছোট করে কি পাস তোরা? কাউকে অপমান করে কি খুব বড় হয়ে যাস? ছেলেটা হেসে উঠল, সে হাসি বিদ্রুপে ভরা। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনও মুচকি হাসতে লাগলো। তোকে ছোট করব? তুই তো এমনিতেই ছোট লোক খেয়ে ছেলে, তোকে ছোট করার মতো কিছু নেই। অনেকের বুকের ভেতরটা যেন ধক করে উঠল, মুঠো করে ধরা হাতটা আরও শক্ত হয়ে গেল। নখগুলো নিজের তালুতেই গেঁথে যাচ্ছে, তবুও সে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। সিরিয়াসলি বলছি তোকে, এই ভার্সিটিতে কে ভর্তি করেছে আল্লাহ জানে। এই জায়গা তোর মতো লোকদের জন্য না, এটা আমাদের লেভেলে মানুষের জায়গা। আর তুই তো গ্রাম থেকে উঠে আসা একটা ক্ষেত, তোর জায়গা মাঠে লাঙ্গল হাতে, এখানে না। চারপাশে ফিসফাঁ শুরু হয়ে গেল। কেউ কেউ হেসে উঠল, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। একটা মানুষের আত্মসম্মান কিভাবে মাটিতে মিশে যাচ্ছে, অনেকের চোখে পানি চলে এলো। কিন্তু সেই পানি ঝরতে দিল না, কারণ আজ সে ভাঙতে আসেনি, আজ সে দাঁড়াতে শিখেছে। অনেক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার কণ্ঠস্বর এবার কাঁপছিল না, বরং ছিল অদ্ভুত দৃঢ়তা। শোন, গরিব হওয়া অপরাধ না, গরিব ছেলে হওয়াটা লজ্জার কিছু না। লজ্জা হচ্ছে তোদের মতো মানুষ হওয়া, যারা অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে চায়।
তোরা টাকার জোরে বড়, ঠিক আছে, কিন্তু আমি পরিশ্রমের জোরে বড় হব। তোরা আজ আমাকে থেকে হাসছিস, একদিন সময় তোদের আমার সামনে দাঁড় করাবে, সেদিন আমি হাসবো না, কারণ আমি তোদের মতো না। ছেলেটার মুখ শক্ত হয়ে গেল। সে এগিয়ে এসে অনিকের কলার চেপে ধরল। বেশি কথা বলতে শিখে গেছিস দেখছি। নিজের অবস্থান ভুলে যাস না ক্ষেত। অনেক এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল, একটু পিছালো না। আমি আমার অবস্থান জানি, কিন্তু তুই তোর অবস্থান ভুলে গেছিস। মানুষ হয়ে মানুষকে অপমান করছিস, এটাই তোর আসল পরিচয়। মুহূর্তটা ভারী হয়ে উঠল দুজনের চোখে চোখ, একদিকে অহংকার, আরেকদিকে জেদ আর আত্মসম্মান। অনেকের বুকের ভেতরে তখন আগুন জ্বলছে, কিন্তু সে আগুন না আর তাকে ভাঙছে না, বরং গড়ছে। সে আজ অপমান সহ্য করছে, কিন্তু চুপ করে নয়, প্রতিবাদ করে। এতক্ষণ ধরে পুরো ঘটনাটা এক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা মেয়ে, নতুন ভর্তি হওয়া, প্রথম দিনের অনার্স স্টুডেন্ট। চোখে অদ্ভুত এক শান্তি, চেহারায় রাজকীয় সৌন্দর্য, তবু ভেতরে বিন্দুমাত্র অহংকার নেই। সে সাইমা, এই দেশের প্রভাবশালী এক মন্ত্রীর মেয়ে, কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। না দামি সাজে, না বাড়তি ভাবভঙ্গিতে, না কথার মধ্যে কোনো অহংকার। একদম সাধারণ একটা মেয়ে, সাদা নীল সালোয়ারে, সাদা মাটা, চুলগুলো খোলা, চোখ দুটো শান্ত, আর সেই শান্ত চোখ দুটো এতক্ষণ আটকে ছিল শুধু একজনের দিকে। অনেক প্রথমে সাইমা শুধু দেখছিল একটা সাধারণ ছেলেকে, যাকে সবাই মিলে অপমান করছিল, হাসছিল, তুচ্ছ করছিল, কিন্তু সেই ছেলেটা মাথা নিচু করে কাঁদেনি, ভেঙে পড়েনি, বরং দাঁড়িয়ে গিয়েছিল নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য, নিজের অস্তিত্বের জন্য। আর ঠিক তখনই সাইমার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত কিছু হলো, একটা অচেনা ধাক্কা, একটা অদ্ভুত টান, একটা অকারণ ভালো লাগা। ছেলেটার চোখের আগুন, কথার দৃঢ়তা, আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে থাকার সাহস, সব মিলিয়ে সাইমা যেন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তার বুকের ভেতরটা ধকধক করছে, চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে এই ছেলেটার মাঝে কিছু আছে, খুব গভীর কিছু, খুব আলাদা কিছু। অনেক তখনও দাঁড়িয়ে, চোখে আগুন, মুখে কঠিন একরাশ জেদ। আর সাইমা, সে তাকিয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে। তারপর হঠাৎ বলে, বান্ধবী। সাইমার গলায় অদ্ভুত উত্তেজনা, চোখে ঝিলিক, ঠোঁটের কোণে হালকা হাসি। পাশে দাঁড়িয়ে থাকা দুই বান্ধবী অবাক হয়ে তাকালো। কি হলো? সাইমা ঠোঁট কামড়ে আবার অনেকের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, আমি ক্রাশ খেয়ে ফেলেছি। দুই বান্ধবী একসাথে থমকে গেল। তারপর দুজনেই অবিশ্বাসে চোখ বড় বড় করে তাকালো। কি কি বললি? আজ প্রথম দিনেই? প্রথম দিন ভার্সিটিতে এসেই ক্রাশ খেলি? সাইমা হালকা লজ্জা পেল, কিন্তু চোখ এখনো অনেকের উপরেই আটকে আছে। হ্যাঁ রে, খেয়ে ফেলেছি। সে নিজের বুকের ধুকপুকানি নিজেই টের পাচ্ছে। কেন হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে, ভীষণভাবেই হচ্ছে। দেখ না কি ভয়ঙ্কর অ্যাটিটিউড, যেভাবে দাঁড়িয়ে কথা বলছে, যেভাবে সবাইকে সামনে দাঁড়িয়ে উত্তর দিল। উফ, কি একটা ব্যাপার আছে ছেলেটার মধ্যে। তুই সিরিয়াস? ছেলেটা দেখতে ভালো ঠিক আছে, কিন্তু ও তো গরিব একটা সাধারণ খ্যাত ছেলে, দেখেই বোঝা যাচ্ছে। সাইমা এবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বান্ধবীর দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, তাতে কি? বান্ধবীরা চুপ। সাইমা আবার অনেকের দিকে তাকালো, চোখে নরম একরাশ আলো। ও গরিব নাকি বড়লোক, ওর বাবার কত টাকা আছে, ও কেমন ঘর থেকে এসেছে, ওসব আমার জানার দরকার নেই। আমার শুধু এইটুকু জানার দরকার, ছেলেটা আলাদা, খুব আলাদা, আর আমার ওকে ভালো লেগেছে, এটাই বড় কথা। বান্ধবীরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো, কারণ তারা সাইমাকে চেনে। সাইমা কখনো কারোর দিকে এভাবে তাকায়নি, কখনো কাউকে নিয়ে এমনভাবে বলেনি। কিন্তু আজ প্রথম দিনেই, প্রথম দেখাতে একটা ছেলের প্রতিবাদ, একটা ছেলের আত্মসম্মান, একটা ছেলের চোখের আগুন মন্ত্রীর মেয়ের বুকের ভেতর নিঃশব্দে ঝড় তুলে দিল। আর সাইমা তখনও তাকিয়ে আছে, শুধু তাকিয়ে আছে। হয়তো সে নিজেও জানে না এই একবার তাকানোই তার জীবনের সবচেয়ে সুন্দর বিপদ হয়ে যেতে চলেছে। সাইমা তখন এক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে, চোখে মুগ্ধতা, ঠোঁটে হালকা হাসি, আর বুকের ভেতর কেমন যেন অদ্ভুত অস্থিরতা। মনে হচ্ছে এখনই কথা বলতে হবে, এখনই মুহূর্তে, না হলে দেরি হয়ে যাবে, না হলে এই ছেলেটা ভিড়ের মাঝে হারিয়ে যাবে, না হলে কেউ একজন এসে তার আগেই জায়গাটা নিয়ে নেবে। এই অদ্ভুত অনুভূতিটা সাইমা আগে কখনো পায়নি। কাউকে দেখে এভাবে বুক ধরফর করেনি, কারো দিকে তাকিয়ে এভাবে মন ছুটে যায়নি, কিন্তু আজ হচ্ছে, ভীষণভাবে হচ্ছে। হঠাৎ করে সাইমা এক পা সামনে বাড়ালো, তার চোখ অনেকের দিকে। মনে মনে যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে যাবে, এখনই যাবে, সোজা গিয়ে কথা বলবে। পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী হকচকিয়ে তার হাত চেপে ধরল। আই, কই যাস? ওর কাছে। ওর কাছে মানে? কি করবি গিয়ে? প্রপোজ করব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর বান্ধবী প্রায় চিৎকার করে উঠল। কি?
তোর মাথা খারাপ নাকি? পাশের আরেক বান্ধবীও হতভম্ব। দুজনে একসাথে স্যামার দিকে তাকিয়ে আছে, যেন সামনে মানুষ না, অষ্টম আশ্চর্য দাঁড়িয়ে আছে। তুই কি সিরিয়াস? আজ প্রথম দিন ভার্সিটিতে এসেই তুই একটা ছেলেকে গিয়ে প্রপোজ করবি? স্যামা এবার ভ্রু কুচকে তাকালো, যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, তো সমস্যা কোথায়? হুম হুম। সমস্যা কোথায় মানে? সমস্যা সবখানে। তুই ছেলেটাকে চিনিস? ওর নাম ছাড়া কিছু জানিস? কোথায় থাকে জানিস? কেমন জানিস? কিছুই তো জানিস না। প্রথমে দেখ, কিছুদিন বুঝ ছেলেটা কেমন, কি করে, কেমন স্বভাব, তারপর না হয় প্রেম করিস। প্রথম দিনে গিয়ে প্রপোজ করাটা কি দরকার? স্যামা ঠোঁট ফুলিয়ে আবার অনিকের দিকে তাকালো, তার চোখে স্পষ্ট অস্থিরতা। তার আগে যদি কেউ করে দেয়? তোর পাগলি কে করবে? কেন করবে না? কেন? ছেলেটাকে দেখেছিস না? দেখছি তো, দেখেই বলছি। আজকালকার মানুষ গরিব ছেলে পছন্দ করে না। এখনকার প্রেম ভালোবাসা চরিত্র দেখে না, টাকা দেখে, গাড়ি দেখে, স্ট্যাটাস দেখে হয়। যেটা দেখতে ভালো, অ্যাটিটিউডও আছে, ঠিক আছে, কিন্তু পকেটে টাকা নেই, এই একটাই যথেষ্ট। আজকাল মেয়েরা প্রেমে পড়ার আগে ছেলেটার মন না, ব্যাংক ব্যালেন্স দেখে। স্যামের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। সে আবার অনিকের দিকে তাকালো। অনিক তখনও দূরে দাঁড়িয়ে, চোখে মুখে জেদ, আত্মসম্মানে ভরা একটা নীরব আগুন। স্যামের বুকের ভেতরটা আবার ধক করে উঠল। তবু আমি যাব। সে আবার সামনে পা বাড়াতে বান্ধবী তরি ঘুরি করে তার হাত টেনে ধরল। না, একদম না। আরে ছাড় না। না মানে না, তুই কোথাও যাচ্ছিস না। সাইমা এবার সত্যিই যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দুই বান্ধবী দুই দিক থেকে তাকে আটকে ধরলো। একজন হাত ধরে টানছে, আরেকজন কাঁধ চেপে রেখেছে। উফ, তোরা ছাড় না। ছাড়বো না, প্রথম দিনেই প্রেমে পড়ে গিয়ে প্রপোজ করতে দিব না। আগে মানুষটা কেমন দেখ, তারপর হয় সারা জীবন পড়ে থাকিস। স্যামা বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল, চোখ কিন্তু এখনও অনেকের উপর। মুখে রাগ, মনে অস্থিরতা, বুকে ধুকপুক, আর মাথার ভেতর একটাই কথা, ইস, একবার যদি কথা বলা যেত। ওদিকে অনেক নিজের ঝড় সামলাচ্ছে, আর এদিকে মন্ত্রীর মেয়ে প্রথম দেখাতেই তার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভাগ্যবোধহয় তখন দাঁড়িয়ে মুচকি হাসছিল, কারণ দুজনের গল্পটা সবে শুরু হলো। ওদিকে স্যাম এখনো দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে, আর এদিকে অনেক নিজের ভেতরের আগুনটা কষ্ট করে গিলে ফেলল। চোখের কোণে জমে থাকা অপমানের জলটা হাতের উল্টো পিঠে মুছে নিল সে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা এখনো ভারী, কথাগুলো এখনো কানে বাজছে। ছোট লোক, খ্যাত, গরিব, শব্দগুলো যেন বারবার এসে তার আত্মসম্মানে আঘাত করছে। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ ভেঙে পড়ার সময় তার নেই। এই পৃথিবীতে গরিবদের কাঁদার অধিকারও খুব কম। অনেক ধীরে ধীরে ক্লাসরুমের দিকে পা বাড়ালো, মাথা নিচু, চোখে ক্লান্তি, মুখে চাপা একরাশ নীরবতা। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে আসা একটা কণ্ঠস্বর। আয় অনিক, ওই দাঁড়া। অনেক পেছনে তাকাতেই দেখলো রবিন দৌড়ে আসছে, কাঁধে ব্যাগ, মুখে ঘাম, শ্বাস প্রায় কাঁপছে। অনেক দাঁড়িয়ে গেল, রবিন তার সামনে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। সরি বন্ধু, একটু দেরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুই আজ আর আসবি না। আরে না রে, বাসায় একটু কাজ ছিল, তাই বের হতে দেরি হয়ে গেল, নাহলে আমি কি কোনোদিন মিস করি? অনেক হালকা মাথা নেড়ে আবার সামনে হাঁটতে লাগলো। রবিনও তার পাশে পাশে হাঁটতে শুরু করলো। দুজন পাশাপাশি ক্লাসের দিকে যাচ্ছে, চারপাশে নতুন মুখ, নতুন ভিড়, নতুন দিন। কিন্তু অনেকের ভেতরটা যেন এখনও সেই পুরনো কষ্টে আটকে আছে। রবিন কয়েক সেকেন্ড অনেকের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ভ্রু কুচকে বলল, কিরে, কি হয়েছে? এত চুপচাপ কেন? অনেক মুচকে হাসল, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। সেটা শুধু ঠোঁটে আটকে থাকা এক টুকরো ক্লান্তি। কি আর হবে, রোজকার মতো মানুষের অপমান। আবার কেউ কিছু বলছে? নতুন কিছু না, সেই একই কথা। খ্যাত, ছোট লোক, এই ভার্সিটিতে আমি নাকি বেমানান। কথাগুলো বলার সময় অনেকের গলা স্বাভাবিক ছিল, কিন্তু তার ভেতরের চাপা কষ্টটা রবিন ঠিকই বুঝে গেল। রবিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ধুর পাগল, ভ্যানিসের কান নিস না। মানুষের কাছে সমালোচনা করা, ওরা বলবেই তুই গরিব, তুই চুপ থাকলে বলবে, তুই প্রতিবাদ করলে আরও বলবে, কারণ মানুষ অন্যের জীবন নিয়ে কথা বলতে ভালোবাসে, অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে ভালোবাসে। অনেক চুপচাপ শুনছিল। রবিনের কথাগুলো তার কানে ঢুকছে, কিন্তু বুকের ভেতরের ক্ষতটা এত সহজে শুকানোর না। জানিস রবিন, কথাগুলো শুনতে শুনতে মাঝে মাঝে ক্লান্ত লাগে, ভীষণ ক্লান্ত। মনে হয় আমি গরিব বলেই সবে আমাকে এভাবে কথা শোনানোর অধিকার পেয়ে যায়। শোন, গরিব হওয়া লজ্জার না, লজ্জার হলো চরিত্রে গরিব হওয়া। আর তুই টাকায় গরিব হতে পারিস, কিন্তু মন আর আত্মসম্মানে তুই ওদের চেয়ে অনেক বড়। অনেক চুপ করে রইল।
রবিনের কথা শুনে তার বুকের ভেতরটা একটু নরম হলো। আজ যারা তোকে দেখে হাসে একদিন তারাই তোর সামনে দাঁড়িয়ে সম্মান দেখাবে। সময় সব হিসেব ফিরিয়ে দেয় বন্ধু, শুধু একটু ধৈর্য ধর। অনেকের ঠোঁটে এবার সত্যিকারের এক ফোঁটা হাসি ফুটল, ক্ষীণ, খুব ছোট, তবুও সত্যি। তুই না থাকলে হয়তো আমি কবেই ভেঙে পড়তাম। ড্রামা কম কর, আমি আছি তো। অনেক মৃদু হেসে মাথা নেড়ে সামনে তাকালো। তার পাশে রবিন, মনের ভেতর এখনও কষ্ট আছে, তবুও একা লাগছে না। দুজন ধীরে ধীরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল, নতুন দিনের ভিড়ে, নতুন গল্পের দিকে। অনিক আর রবিন দুজনেই অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, এই ভার্সিটির পুরনো মুখ। অনেকটা সময় পেরিয়ে গেছে ক্যাম্পাসে, অনেক অপমান, অনেক লড়াই, অনেক না বলা গল্প জমে আছে এই দুজনের পথ চলায়। আর ওদিকে সাইমা একদম নতুন অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন মুখ, নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন অনুভূতি। কিন্তু এই নতুন জায়গাতে প্রথম দিনেই তার চোখ গিয়ে থেমে গেছে একজনের উপর। অনেক সেদিনের বাকি ক্লাসগুলো কেমন কেটে গেল সেটা সাইমা নিজেও বুঝতে পারলো না। শিক্ষকের কথা কানে গেছে, কিন্তু মাথায় ঢোকেনি। বই খোলা ছিল, খাতা খোলা ছিল, কিন্তু মন তো অনেক আগেই কোথাও হারিয়ে গেছে। বারবার একটা মুখই চোখের সামনে ভেসে উঠছে, একটা শান্ত, চাপা, ক্লান্ত মুখ, যার চোখের ভেতরে আগুন আছে, যার কণ্ঠে প্রতিবাদ আছে, যার ভেতরে লুকিয়ে আছে গভীর এক ঝড়। সাইমা বুঝতে পারছিল সে আজ ক্লাসে বসে নেই, সে আজ অন্য কোথাও আটকে গেছে একজন মানুষের ভেতরে। এদিকে ক্লাস শেষে অনেক ব্যাগটা কাঁধে তুলে নিল, মুখে সেই চিরচেনা নীরবতা, চোখে ক্লান্তি আর ভেতরে অদৃশ্য এক ব্যস্ততা। রবিন ব্যাগ কাঁধে নিয়ে তার পাশে এসে দাঁড়ালো। চল ক্যান্টিনে যাই, একটু বসা যাক। না রে, আমি বাসায় যাই, কাজ আছে। রবিন ভ্রুকুচকে তাকালো। এটা তার নতুন কিছু না, প্রতিদিনই ক্লাস শেষ হতেই অনেক তাড়াহুড়ো করে চলে যায়, কোথাও বসে না, আড্ডা দেয় না, সময় নষ্ট করে না। কি কাজ রে ভাই, প্রতিদিন এত তাড়াতাড়ি করে চলে যাস, একদিনও তো ঠিকঠাক বসিস না। অনেক হালকা হেসে চোখ সরিয়ে নিল। সে হাসির ভেতর লুকানো অভ্যেস করা এড়িয়ে যাওয়া। তেমন কিছু না, একদিন বলবো। একদিন বলবি, এই একদিনটা কবে আসবে আল্লাহই জানে। অনেক শুধু মুচকি হাসলো, কিছু বলল না, কারণ কিছু কথা সে এখনও কাউকে বলতে পারে না। কিছু ব্যস্ততা আছে যার কথায় ক্যাম্পাসের কেউ জানে না, রবিনও না। তুই যা, কাল দেখা হবে। ঠিক আছে, সাবধানে যা। তারপর দুজন দুই দিকে হাঁটা দিল, একজন ডান পথে আর একজন বাঁ পথে। দুজনের গন্তব্য আলাদা, কিন্তু বন্ধুত্বটা ঠিক একই জায়গায় রয়ে গেল। ওদিকে সাইমা দূর থেকে পুরো দৃশ্যটাই দেখছিল। অনেকের চলে যাওয়া, তার হাঁটার ভঙ্গি, তার চুপচাপ মুখ, তার ব্যস্ততা, সব কিছু অনেক দূর, যত দূরে যাচ্ছিল সাইমার চোখ ততই তার পেছনে আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটার ভেতরে কত কিছু লুকানো, কত না বলা গল্প, কত না ছোঁয়া কষ্ট, আর সেই অদেখা, অচেনা ও গভীরতায় তাকে আরও বেশি টানছে। সাইমা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, চোখে নরম এক রাশ আলো, ঠোঁটে হালকা হাসি। মনে মনে সে অনেকের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বলল, কবে যে তোমাকে নিজের করে পাবো। নিজের বলা শব্দটার পরই তার বুকটা কেমন কেঁপে উঠল, মুখে লাজুক হাসি ফুটে উঠল। আমি তো নিজেকেই সামলাতে পারছি না, তোমাকে কিভাবে সামলাবো অনেক। প্রথম দেখাতেই একটা ছেলে তার সমস্ত স্বাভাবিকতা এলোমেলো করে দিয়েছে। এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও হচ্ছে, এবং ভীষণভাবে হচ্ছে। সাইমার বান্ধবীরা এসে তার পাশে দাঁড়ালো। চল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। সাইমা একবার শেষবারের মতন অনেকের চলে যাওয়া পথটার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ভার্সিটির বাইরে তার জন্য গাড়ি অপেক্ষা করছিল, কালো কাঁচে ঢাকা দামি গাড়ি। ড্রাইভার দাঁড়িয়ে দরজা খুলে রেখেছে, কিন্তু সাইমা যেন সেই গাড়ির সাথে মানায় না। এত বড় পরিচয়, এত বড় স্ট্যাটাস, সব কিছুর পরও তার মন আজ পড়ে আছে একটা সাধারণ ছেলের পেছনে, একটা খ্যাত ছেলে যে না চাইতেও আজ মন্ত্রীর মেয়ের ঘুম কেড়ে নিয়েছে। সাইমা ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো, গাড়ি চলতে শুরু করলো, কিন্তু তার মন সেটা আজও ভার্সিটির সেই পথেই দাঁড়িয়ে রইল, অনেক নামের এক অদ্ভুত ছেলের পেছনে। ভার্সিটি থেকে বের হয়ে সবার চোখে অনেক ছিল একদম সাধারণ একটা ছেলে, কাঁধে পুরনো ব্যাগ, গায়ে সস্তা শার্ট, চোখে মুখে ক্লান্তি, হাঁটায় সাধারণত্ব, যাকে দেখে যে কেউ এক কথায় বলে দেবে খ্যাত ছেলে, মধ্যবিত্ত না, সাধারণেরও নিচে। কিন্তু মানুষ সবসময় চোখে যা দেখে সত্যিটা কি সত্যিই শুধু সেটুকুই হয়? অনেক রিক্সা থেকে নেমে শহরের এক পুরনো গলির ভেতর ঢুকলো, চারপাশে সাধারণ ছোট ছোট বাসা, ভাঙা দেয়াল, সাদামাটা পরিবেশ। এই গলির একদম শেষ মাথায় একটা ছোট্ট একতলা বাসা। বাড়ি থেকে দেখলে একদম সাধারণ, নিঃশব্দ, চোখে না পড়ার মতন অনেক দরজা খুলে ভেতরে ঢুকলো। আর ঠিক তখনই দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে যেন বদলে গেল সব কিছু। যে ছেলেটা কিছুক্ষণ আগেও ভার্সিটির করিডোরে অপমান গিলে মাথা নিচু করে হাঁটছিল, সে ছেলেটা যেন দরজা বন্ধ হতেই কোথাও মিলিয়ে গেল। তার চোখের ক্লান্তি উধাও, মুখের অসহায়ত্ব উধাও, চোখে মুখে নেমে এলো এক অদ্ভুত ঠান্ডা স্থিরতা,
একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস, একটা অচেনা ব্যক্তিত্ব। সে আর আগের অনেক না, অনেক ধীরে ধীরে কাঁধ থেকে ব্যাগ নামালো, সযত্নে টেবিলের উপর রাখলো। তারপর শার্টের হাতা গুটিয়ে শান্তভাবে টেবিলের ড্রয়ার খুলল, ভেতর থেকে বের করলো একটা স্লিম কালো ল্যাপটপ, দামি, অত্যন্ত প্রিমিয়াম, যেটা তার এই ছোট্ট ঘরের সাথে একদমই মেলে না। ল্যাপটপ অন করলো, স্ক্রিন জ্বলে উঠতে একটার পর একটা নোটিফিকেশন, মেইল, ফাইল, শিডিউল এবং একটা লাইভ ইন্টারন্যাশনাল কনফারেন্স কল। অলরেডি জয়েন্ট নিউ ইয়র্ক, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, টরন্টো। স্ক্রিনে একসাথে ভেসে উঠেছে কয়েকটা দেশের টপ বায়ার। কেউ নিউ ইয়র্ক থেকে, কেউ লন্ডন, কেউ দুবাই, কেউ সিঙ্গাপুর, কেউ কানাডা। সবাই অপেক্ষা করছে শুধু একজনের জন্য, অনিক রহমান। অনেক চেয়ারে হেলান দিয়ে বসলো। তার চোখে তখন আর কোনো ক্লান্তি নেই, শুধু ঠান্ডা পেশাদারিত্ব, একটা নিখুঁত নিয়ন্ত্রণে। সে কলে জয়েন হতেই স্ক্রিনের ওপাশের সবাই সোজা হয়ে বসলো। একজন ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলে বসলো, Good evening, Mr. Onik. We were waiting for you. গুড ইভিনিং জেন্টলম্যান, লেটস বিগিন। তার গলার স্বর বদলে গেছে, উচ্চারণ বদলে গেছে, ব্যক্তিত্ব বদলে গেছে। এটা আর ভার্সিটির সেই সাধারণ অনেক না, এটা সম্পূর্ণ অন্য একজন। মিটিং শুরু হলে স্ক্রিনের ওপাশে একে একে সবাই নিজেদের প্রজেক্ট রিপোর্ট দিতে শুরু করলো। কেউ নতুন মার্কেট অ্যানালাইসিস দেখাচ্ছে, কেউ প্রোডাকশন রেট, কেউ শিপমেন্ট রিপোর্ট, কেউ ইনভেস্টমেন্ট চার্ট। একজন লন্ডনের বায়ার নতুন টেক্সটাইল চেইনের প্রেজেন্টেশন দিল। দুবাইয়ের প্রতিনিধি মধ্যপ্রাচ্যের নতুন ডিস্ট্রিবিউশন প্ল্যান ব্যাখ্যা করলো। নিউ ইয়র্ক টিম আমেরিকান মার্কেট এক্সপ্লেনেশনের রিপোর্ট দিল। সিঙ্গাপুর টিম এশিয়ান লজিস্টিক্স স্ট্র্যাটেজি তুলে ধরলো। সবাই বলেছে, সবাই ব্যাখ্যা করছে, আর অনেক নিঃশব্দে শুনছে। তার চোখ স্ক্রিনে স্থির, আঙ্গুল টেবিলে ধীরে ধীরে টোকা দিচ্ছে। মাঝে মাঝে নোট নিচ্ছে, কোথাও প্রশ্ন করছে, কোথাও থামিয়ে দিচ্ছে, কোথাও ভুল ধরছে। একটা কথাও তার চোখ এড়াচ্ছে না, একটা সংখ্যাও না, একটা লুকোনো ফাঁকও না। The profit margin may fluctuate in the third quarter. Not may. It will cut the unnecessary chain cost first. Then talk to me about margin. The shipment may delay by 3 days. No delays. Change the route. Use Singapore port instead. Understood, Mr. Onik. কোনো দ্বিধা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু সিদ্ধান্ত, শুধু নিয়ন্ত্রণ। এই মানুষটা আদেশ দেয় আর মানুষ সেটা মেনে নেয়। ঘণ্টাখানেক ধরে চলল মিটিং, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস, প্রজেকশন, ডিসিশন। সব শেষে অনেক ফাইলটা বন্ধ করলো, চোখ তুলে স্ক্রিনের দিকে তাকালো। Send me the receipt draft tonight. If everything matches the projection, we close the deal tomorrow. Final approval, Mr. Onik? অনেক কয়েক সেকেন্ড চুপ করে রইল। স্ক্রিনের সব রিপোর্ট আরেকবার চোখ বুলিয়ে নিল, তারপর ঠান্ডা স্থির গলায় বলল, Approved. Finalize the deal. এক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর স্ক্রিনের ওপাশে একসাথে স্বস্তির নিঃশ্বাস। ডিল কনফার্মড। কয়েক কোটি ডলারের আন্তর্জাতিক ডিল একটা শব্দে ফাইনাল হয়ে গেল। আর যে ছেলেটাকে কিছুক্ষণ আগেও সবাই খ্যাত বলে অপমান করছিল, সেই ছেলেটার একটা মাত্র সিদ্ধান্তে কয়েকটা দেশের বিজনেস মার্কেট দিক বদলে ফেলল। অনেক ল্যাপটপ বন্ধ করলো, রুম আবার নিঃশব্দ। ছোট্ট ঘর, সাধারণ দেয়াল, সস্তা আলো, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতর বসে একজন মানুষ নিঃশব্দে পুরো পৃথিবীর বাজার নিয়ন্ত্রণ করছে। এদিকে রাত অনেক হয়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ, চারপাশে শান্ত অন্ধকার। সবাই ঘুমিয়ে পড়েছে অনেক আগে, কিন্তু স্যামার চোখে ঘুম নেই, এক ফোঁটাও না। নিজের নরম বিছানায় শুয়ে আছে সে। ঘরের এসি চলছে, হালকা আলো জ্বলছে, সব কিছু শান্ত, সব কিছু স্বাভাবিক। শুধু তার ভেতরটাই আজ অস্বাভাবিক। সে একবার ডান পাশে কাত হলো, তারপর বাম পাশে, তারপর আবার সোজা হয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। ঘুম আসছে না, একদমই না। চোখ বন্ধ করলে একটা মুখ ভেসে উঠছে, একটা শান্ত, গম্ভীর, অদ্ভুত, আকর্ষণী মুখ। চোখে চাপা আগুন, ঠোঁটে নীরব জেদ, চেহারায় কেমন যেন একটা অন্যরকম ব্যক্তিত্ব। অনেক। স্যামা নিজের ঠোঁট কামড়ে হালকা হেসে ফেলল, তারপর বালিশটা বুকে চেপে ধরল। ইস, অনেকটা কত হ্যান্ডসাম। কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে গেল, মুখটা গরম হয়ে গেল, তবু ঠোঁটের কোণের হাসিটা থামল না। এত ভালো লাগে কেন ওকে? সে নিজেকে প্রশ্ন করলো, কিন্তু উত্তর তার নিজের কাছেও নেই। কেন এমন হচ্ছে? কেন বারবার শুধু ওই ছেলেটার কথাই মনে পড়ছে? কেন চোখ বন্ধ করলে ওর মুখটাই ভেসে উঠছে? কেন বুকের ভেতরটা ধকধক করে উঠছে? সে তো শুধু একবার দেখেছে, মাত্র একবার, একটা দিন, একটা মুহূর্ত। তবু কেন এমন হচ্ছে? মনে হচ্ছে অনেক দিনের চেনা, অনেক দিনের অনুভূতি। স্যামা বালিশে মুখ গুজে লাজুক গলায় বলল, কবে পাবো ওকে? প্রশ্নটা বলেই তার বুকটা ধক করে উঠল। নিজের মুখে নিজের কথা শুনে সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। প্রথম দিন, প্রথম দেখা, আর সে কিনা একটা ছেলেকে নিজের করে পাওয়ার কথা ভাবছে। কিন্তু কি করবে সে? মনের উপর তো জোর চলে না। সাইমা আবার চোখ খুলল,
বালিশটাও আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো প্রথম দেখাতেই ফিদা হয়ে গেলাম। তার গলায় হালকা আফসোস, আবার মিষ্টি একরাশ লজ্জাও। সে নিজেও বিশ্বাস করতে পারছে না, এত মানুষ দেখেছে, এত ছেলে দেখেছে, কেউ তাকে এভাবে ছুঁতে পারেনি। কিন্তু অনেক প্রথম দেখাতেই যেন কোথাও গভীরে গিয়ে ছুঁয়ে দিয়েছে। তার প্রতিবাদ, তার গম্ভীর চোখ, তার আত্মসম্মান, তার চুপচাপ রাগ, সব মিলিয়ে সাইমার ভেতরটা কেমন এলোমেলো হয়ে আছে। সে আবার মোবাইল হাতে নিলে স্ক্রিন অন করলো। সময় দেখলো রাত 2:17। সাইমা বিরক্ত মুখে আবার ফোন নামিয়ে রাখলো। উফ, সকাল হচ্ছে না কেন? তার এখন শুধু একটাই অস্থিরতা, কখন সকাল হবে, কখন আবার ভার্সিটিতে যাবে, কখন আবার দূর থেকে হলেও অনেককে দেখবে আজকের মতন, আবার যদি সামনে দাঁড়িয়ে থাকে, আবার যদি কথা বলে, আবার যদি চোখে চোখ পড়ে। ভাবতেই সাইমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আবার বালিশ জড়িয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম নেই, মনে শুধু অনেক। একবার ছাদের দিকে তাকাচ্ছে, একবার ফোন দেখছে, একবার বালিশে মুখ গুজছে, একবার লাজুক হেসে ফেলছে। সারা রাত তার এপাশ ওপাশ করেই কেটে গেল, ঘুমহীন, অস্থির, অদ্ভুত মিষ্টি এক ছটফটানিতে। কখন সকাল হবে, কখন আবার অনেককে দেখবে। একটুকু অপেক্ষাতে মন্ত্রীর মেয়ের পুরো রাতটা অনেক নামের এক ছেলের জন্য নিঃশব্দে জেগে রইল। সকালের নরম রোদ তখন ধীরে ধীরে ভার্সিটির করিডোর জুড়ে ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাস এখনও পুরোপুরি জমে ওঠেনি, 2-1 করে স্টুডেন্ট আসছে। কেউ ক্যান্টিনের দিকে যাচ্ছে, কেউ ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। সকালের এই শান্ত সময়টাতে ভার্সিটিটাকে অন্যরকম লাগে। চারপাশে কোলাহল কম, বাতাসে এক ধরনের নরম স্থিরতা। আর সেই স্থিরতার মাঝে অনিকা আর রবিন দাঁড়িয়ে গল্প করছে। রবিন আজ একটু আগেই এসেছে, হাতে চায়ের কাপ, মুখে চিরচেনা হাসি। অনিকের পাশে দাঁড়িয়ে কি যেন বলছে, নিজেই হেসে যাচ্ছে। অনিকও মাঝে মাঝে হালকা হাসছে, তবে তার সেই স্বভাবসিদ্ধ শান্ত ভাবটা এখনও আগের মতোই আছে। গায়ে সাধারণ শার্ট, কাঁধে ব্যাগ, চেহারায় কোনো বাড়তি ভাব নেই। দূর থেকে দেখলে একদম সাধারণ একটা ছেলে, কিন্তু একটু ভালো করে তাকালে বোঝা যায় ছেলেটার ভেতরে কেমন একটা অদ্ভুত ভার আছে, কেমন একটা ব্যক্তিত্ব আছে, যেটা না চাইলেও চোখে পড়ে। আর ঠিক সে কারণেই আজ সকাল সকাল ভার্সিটিতে এসে হাজির হয়েছে সাইমা। আজ সে স্বাভাবিক দিনের চেয়েও অনেক আগে এসেছে, এমনকি তার বান্ধবীরাও অবাক, কারণ সাইমা সাধারণত কখনো এত তাড়াতাড়ি আসে না। কিন্তু আজ সে এসেছে, শুধু এসেছে না, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। দূরে একটা পিলারের আড়ালে লুকিয়ে লুকিয়ে অনেককে দেখছে। তার চোখ একবারের জন্য অনেকের দিক থেকে সরছে না, যেন ভয় হচ্ছে একবার চোখ সরালেই ছেলেটা হারিয়ে যাবে। আজ সাইমার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, মুখে ঘুমহীনতার চিহ্ন, তবুও তাকে অসম্ভব উজ্জ্বল লাগছে, কারণ তার চোখে আজ অন্যরকম একটা ঝিলিক। সারা রাত না ঘুমিয়েও কেউ এত ফ্রেশ থাকতে পারে, সেটা আজ তাকে না দেখলে বিশ্বাস করা যেত না। কারণ তার মুখে ক্লান্তি থাকলেও চোখে আছে অদ্ভুত উচ্ছ্বাস। পাশে এসে দাঁড়াতেই তার বান্ধবী সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, কিরে, আজ এত আগে এলি কেন? আমার ক্রাশকে দেখতে। 1 সেকেন্ডের জন্য দুই বান্ধবী থমকে রইল। তারপর দুজন একসাথে এমনভাবে তার দিকে তাকালো যেন সাইমা এইমাত্র পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য কথা বলে ফেলেছে। একজন বান্ধবী ভ্রু তুলে বলল, তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে রাতে ঘুম আসনি। সাইমা এবার হালকা লজ্জা পেলেও চোখ সরালো না। ঠোঁটের কোণে ছোট্ট হাসি টেনে বলল, সত্যি ঘুমায়নি। কি? ওকে কখন আবার দেখব, শুধু এটা ভাবতেই রাত পার হয়ে গেল। এক মুহূর্তে দুই বান্ধবীর চোখ রীতিমতো রসগোল্লা হয়ে গেল। তারা একে অন্যের দিকে তাকালো, তারপর আবার সাইমার দিকে। মুখের ভাব এমন যেন তারা সামনে দাঁড়িয়ে কোনো প্রেমের সিনেমার লাইভ শুটিং দেখছে। একজন বান্ধবী মুখ হা করে বলল, না মানে তুই সিরিয়াসলি সারা রাত একটা ছেলেকে ভেবে ঘুম আসনি? হ্যাঁ। ইয়া আল্লাহ, আমাদের সাইমা সত্যিই প্রেমে পড়ে গেছে। প্রেমে না, একদম ডাইরেক্ট ডুবে গেছিস। সাইমা বিরক্ত হয়ে তাদের দিকে তাকালেও গা লাল হয়ে উঠেছে। সে ঠোঁট কামড়ে আবার অনেকের দিকে তাকালো। আর এই লাজুক চেহারাটাই দেখে তার বান্ধবীরা আর নিজেকে সামলাতে পারল না। একজন ফিসফিস করে বলল, দেখ দেখ, গালও লাল হয়ে গেছে, অবস্থা তো মারাত্মক। এই গতিতে চললে আর 2 দিন পর আমাদের দাওয়াত দিবি। বান্ধবীরা দোয়া করে দিব। হ্যাঁ, আমি ক্রাশকে বিয়ে করতে যাচ্ছি। চুপ কর তোরা। আচ্ছা শোন, ছেলেটার নাম কি জানো? অনিক, তাই না? উফ, সাইমা আর অনিক নামও তো মানিয়ে যায়। বিয়ের কার্ডে সুন্দর লাগবে। তোরা থামবি? না। তারপর তিনজনের মাঝে হালকা হাসাহাসি শুরু হয়ে গেল। দুই বান্ধবী সাইমাকে নিয়ে মজা করছে, খোঁজাচ্ছে, ইচ্ছে করে লজ্জা দিচ্ছে। আর সাইমা বাইরে বাইরে বিরক্ত দেখালেও ভেতরে ভেতরে এক অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছে। কারণ তারা যাই বলুক, তার চোখ এখনও এক জায়গাতেই আটকে, অনেকের উপর। সে এখনও দূর থেকে দাঁড়িয়ে রবিনের সাথে কথা বলছে। কিছুই জানে না তাকে দেখার জন্য একটা মেয়ে আজ সারা রাত ঘুমায়নি। কিছুই জানে না কেউ একজন সকাল সকাল শুধু তাকে দেখার জন্য ভার্সিটিতে এসে দাঁড়িয়ে আছে। অনেক নিজের মতো গল্প করছে, আর দূরে দাঁড়িয়ে সাইমা নিজের অজান্তেই হাসছে।
অনিক আর রবিন গল্প করতে করতে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। সকালের ক্যাম্পাস তখন পুরোপুরি জমে উঠেছে। চারপাশে স্টুডেন্টদের ভিড়, করিডোরে কোলাহল, কারো হাসির শব্দ, কারো গল্প, কারো ব্যস্ত হেঁটে যাওয়া। এই ভিড়ের মাঝেও অনেক নিজের মতো শান্ত ছিল। মুখে তেমন কোনো ভাব নেই, চোখে সেই চিরচেনা স্থিরতা। আর রবিন পাশে দাঁড়িয়ে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। ঠিক তখনই করিডোরের পাশ থেকে ভেসে এলো কয়েকটা তাচ্ছিল্যে ভরা গলা। একটা ছেলে অনিকের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ভাবটা দেখে তো মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু শার্টটা দেখ, রাস্তা ভিখারি এর চেয়ে ভালো থাকে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন সঙ্গে সঙ্গে হেসে উঠল। তারপর অনিকে উপরে নিচে দেখে বিদ্রুপের সুরে বলল, ভাব দেখাতে তো টাকা লাগে না ভাই, পকেট খালি থাকলেও সমস্যা নাই। পরনে ছেঁড়া শার্ট থাকলেও ভাবটা ঠিক দেখাতেই হবে। কথা শেষ হতে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হেসে উঠল। কেউ মুখ চেপে হাসছে, কেউ সরাসরি তাকিয়ে মজা নিচ্ছে, যেন একজন মানুষকে অপমান করা তাদের সকালের বিনোদন। আরেকজন এবার আরও এক ধাপে গিয়ে বলল, এইসব গরিব পোলাপানগুলোর একটাই সমস্যা, পকেটে টাকা নাই, কিন্তু অ্যাটিটিউড দেখলে মনে হয় বাপের অর্ধেক শহর কিনে ফেলেছে। আরে শহর না, পুরো দেশ কিনে ফেলেছে। এই ছেলেগুলো না আয়নার নিজের চেহারা দেখে মনে মনে ভাবে সে হিরো। কথা শেষ হতে আবারও হো হো করে হাসির শব্দ উঠল চারপাশে। রবিনের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে যাবে তার আগে অনিকের চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখের ভেতরটা মুহূর্তেই বদলে গেল। এতক্ষণ যে ছেলেটা চুপচাপ ছিল তার চোখ এবার ঠান্ডা আগুনে জ্বলে উঠল। অনেক ধীরে ধীরে থেমে গেল। রবিন অনিকের মুখের দিকে তাকিয়ে বুঝলো এবার ও রাগ উঠেছে। সে ভয়ঙ্কর চাপা রাগ, যে রাগ অনেক সাধারণত দেখায় না, কিন্তু একবার দেখালে সামনে দাঁড়ানো মানুষটা দ্বিতীয়বার একই ভুল করতে ভয় পায়। ছেলেগুলো এখনও থামেনি। একজন আবারও বলল, কিরে চুপ করে গেলি কেন? নাকি সত্যি কথাই লেগে গেছে? হ্যাঁ, লাগবেই তো, ভিখারিরও আবার আত্মসম্মান থাকে নাকি? এই কথাটাই শেষ সীমা হয়ে গেল। অনেক ধীরে ধীরে তাদের দিকে ঘুরে দাঁড়ালো। তার মুখে কোনো হাসি নেই, চোখে কোনো দ্বিধা নেই, শুধু ঠান্ডা ধারালো একরাশ রাগ। সেই রাগ এতটাই নিঃশব্দ, এতটাই চাপা যে আশেপাশের কয়েকজনের হাসিও থেমে গেল। অনেক এক পা এগিয়ে এলো, তারপর আরেক পা। সে সরাসরি গিয়ে দাঁড়ালো ছেলেগুলোর সামনে, এত কাছে যে এবার তাদের মুখের বিদ্রুপটাও কেমন যেন অস্বস্তিতে বদলে যেতে শুরু করলো। অনেক ধীরে, খুব ধীরে বলল, অনেকক্ষণ বলেছিস, এবার থাম। চারপাশে মুহূর্তেই অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ছেলেটা প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইলো, ঠোঁট বাঁকিয়ে বলল, না থামলে কি করবি বল? গরিব বলেই চুপ থাকি, তার মানে এই না যে অপমান হজম করাটা আমার স্বভাব। তার গলা খুব উঁচু না, খুব জোরেও না, কিন্তু সেই নিচু ঠান্ডা গলার ভেতর এমন একটা ধার ছিল যেটা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই চুপ হয়ে গেল। অনেক আরও এক পা এগিয়ে এলো, তারপর বলল, শার্ট পুরনো ঠিক, পকেটে টাকা কম, এটাও ঠিক, কিন্তু তোর মতো নোংরা মন মানসিকতা নিয়ে বড় হওয়ার চেয়ে ছেঁড়া শার্ট পরে মানুষের বাঁচা অনেক ভালো। এক সেকেন্ডে চারপাশের মুখগুলো জমে গেল। ছেলেটার ঠোঁটের হাসি একটু একটু করে মিলিয়ে গেল। অনেক থামল না, সে এবার আরও স্পষ্ট, আরও ধারালো গলায় বলল, সমস্যা আমার শার্টে না, সমস্যা তোর চোখে। তুই মানুষ না দেখে কাপড় দেখিস, চরিত্র না দেখে টাকা দেখিস, তাই তোর কাছে সম্মান জিনিসটার দাম দিয়ে কেনা মনে হয়। কেউ একটা নিঃশব্দে ফিসফিস করে উঠল, ধুর, শুরু হয়ে গেছে। কিন্তু অনেক থামেনি। সে সরাসরি ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভিখারি কাকে বলিস? যে টাকায় গরিব নাকি মানসিকতায় ভিখারি? ছেলেটা এবার সত্যিই চুপ। অনেকের চোখ তখনও লাল, গলা নিচু, কিন্তু প্রতিটা শব্দ ছুরির মতো কেটে যাচ্ছে। সে বলল, আমি গরিব ঠিক আছে, কিন্তু কারো সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় লুকাতে হয় না। তোর আছে টাকা, তবু মানুষ হওয়ার পরিচয় দিতে পারিস না। হিসেব করলে ছোট লোক আমি না তুই। শেষ কথাটা এমন ঠান্ডা স্বরে বেরোলো যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দ হয়ে গেল। রবিন পাশে দাঁড়িয়ে শুধু অনেকের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠেছে, কারণ সে জানে অনেক চুপ থাকে ঠিকই, কিন্তু যখন দাঁড়ায় তখন সামনে দাঁড়ানো মানুষকে নিজের উচ্চতা মেপে নিতে বাধ্য করে। ছেলেটার চোখে তখন রাগ একেবারে মাথায় উঠে গেছে। অপমানের জবাব সে কথাই দিতে পারছে না, তাই মুখের রং বদলে গেল। চোয়াল শক্ত, চোখ লাল, হাতের আঙুল মুঠো হয়ে আছে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বুঝে গেল এবার কথার লড়াই আর কথাই থামবে না। ছেলেটা দাঁত চেপে এক পা এগিয়ে এসে বলল, অনেক বড় বড় কথা বলে ফেলেছিস, এবার মুখ না, হাত দিয়ে বোঝাই। কথা শেষ করেই সে অনিকের দিকে তেড়ে এলো। হাত উঠিয়ে সোজা অনিকের কলার ধরতে যাবে, এমন সময় হঠাৎ করিডোর কাঁপিয়ে এক তীক্ষ্ণ মেলি গলা ভেসে এলো। এই খবরদার! মুহূর্তে সবাই থেমে গেল। ছেলেটার হাত মাঝ আকাশে থেমে রইল। অনেক, রবিন একপাশে, আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই একসাথে ঘুরে তাকালো।
আর পরের দৃশ্য দেখে পুরো করিডোর কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। সাইমা দৌড়ে এসে অনিকের সামনে দাঁড়িয়ে গেছে। এত দ্রুত এসে দাঁড়িয়েছে যে কেউ বুঝতেই পারেনি এসে কখন ভিড় ঠেলে সামনে এসেছে। বুক ওঠানামা করছে, চোখ রাগে বড় বড়, মুখ লাল, নিঃশ্বাস দ্রুত। কিন্তু তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা এমন যেন সামনে যুদ্ধ লাগলেও সে সরবে না। সাইমা সরাসরি ছেলেটার দিকে আঙুল তুলে বলল, আমার জানের গায়ে হাত দেওয়ার সাহস দেখাস না? একটু ছুলেও 14 শিকড়ের ভেতরে ভরে দিব। করিডোর নিস্তব্ধ, সবাই একদম চুপ, কেউ নড়ছে না, কেউ কাশিও দিচ্ছে না। অনিক আর রবিন তো সরাসরি থতমত খেয়ে গেছে। রবিনের মুখ হা, অনিকের চোখ কেমন যেন স্থির হয়ে গেছে, যেন সে ঠিক বুঝতেই পারছে না এই মুহূর্তে কি হলো। যে ছেলেটা একটু আগে মারতে আসছিল সেও কয়েক সেকেন্ড পুরো থেমে রইল। তারপর ভ্রুকুচকে অবিশ্বাসের চোখে বলল, কে তোমার জান? অনেক আমার জান। পুরো করিডোর এবার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কেউ একজন পেছন থেকে আস্তে করে বলল, শেষ, আজকে ভার্সিটিতে সিনেমা চলতেছে। ছেলেটা পুরো হতভম্ব হয়ে সাইমার দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছে না এই মেয়ে কোথা থেকে এলো আর এসে এমন ঘোষণা দিয়ে গেল কিভাবে। সাইমা এবার আরও এক পা সামনে এগিয়ে গিয়ে বলল, ওর গায়ে টোকা দিল, হাত ঘুরিয়ে দেব, বুঝেছ? গায়ে হাত দেওয়ার আগে হাতটা দেখে নিও, পরে সেটা দেখবে না। তার গলার স্বর এতটাই ঠান্ডা, এতটাই স্পষ্ট ছিল যে ছেলেটা সত্যি এক পা পিছিয়ে গেল। কারণ এই মেয়েটাকে সে চেনে, শুধু সে না, আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রায় সবাই চেনে। মন্ত্রী সাহেবের মেয়ে, সাধারণভাবে চলাফেরা করলেও তার পরিচয় ইউনিভার্সিটিতে অজানা না। আর সে যদি সত্যি কিছু বলে সেটা মজা না, এটুকু সবাই জানে। ছেলেটার মুখের রং এবার সত্যি উড়ে গেল। এদিকে অনেক এখনও বোকার মতো সাইমার দিকে তাকিয়ে আছে। তার মুখে স্পষ্ট বিশ্বাস, চোখে কেমন এক ধরনের ধাক্কা, যেন সে ঠিক ধরতেই পারছে না এই মেয়েকে আর কেন হঠাৎ করে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। অনেক অবশেষে নিজেকে সামলে কপাল কুঁচকে বলল, এই যে কি উল্টাপাল্টা বলছেন আপনি? আপনি কে? সাইমা সঙ্গে সঙ্গে ঘুরে অনিকের দিকে তাকালো। এক সেকেন্ড আগেও যে মেয়েটা আগুন হয়ে দাঁড়িয়েছিল সে এখন অনিকের দিকে তাকিয়ে এমন মিষ্টি করে হাসলো যে অনেক আরও থমকে গেল। সাইমা ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমার জান শোনা। 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর অনিকের মাথা পুরো ফাঁকা, রবিনের মুখ আবার হা। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে। অনেক যেন ঠিক শুনেও বিশ্বাস করতে পারছে না। সে একবার সাইমার দিকে তাকালো, একবার রবিনের দিকে, তারপর আবার সাইমার দিকে। মুখে কথা আটকে গেছে, চোখে মুখে একটাই স্পষ্ট লেখাই মেয়ে আসলে কে। আর সাইমা, সে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে একদম যেন এইমাত্র পুরো করিডোরের সামনে একজন ছেলেকে নিজের জান বলে দাবি করা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। অনেক এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। তার চোখে মুখে এমন একরাশ থমকে যাওয়া বিস্ময়ে যেন এই মাত্র তার সামনে দাঁড়িয়ে কেউ হুট করে পৃথিবীর নিয়মটাই বদলে দিয়েছে। করিডোর ভর্তি মানুষ, সবার চোখ তাদের উপর, আর মাঝখানে দাঁড়িয়ে এক অচেনা মেয়ে তাকে নিজের জান বলে ঘোষণা দিয়ে বসে আছে। অনেক জীবনে বহু অপমান দেখেছে, বহু অবাক করা পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু এরকম ধাক্কা সে সত্যি আগে কখনো খায়নি। সে গলা খাকারি দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, তারপর কপাল কুঁচকে স্পষ্ট অস্বস্তি নিয়ে বলল, তোমার ভুল হচ্ছে, তুমি যাকে করছো আমি সে না। কথাটা বলে অনেক ধীর মনে মনে আশা করলো মেয়েটা এবার হয়তো থেমে যাবে, হয়তো বলবে সরি ভুল হয়েছে, হয়তো এই অদ্ভুত পরিস্থিতির একটা শেষ হবে। কিন্তু সাইমাই সে একটু থামলো না, একটু না, বরং অনেকের কথায় তার ঠোঁটের কোণের হাসিটা আরও নরম হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে এমনভাবে অনেকের দিকে তাকালো যেন চারপাশে আর কেউ নেই। তারপর একদম শান্ত নির্লজ্জ স্বাভাবিক গলায় বলল, ভুল না শোনা, আমি তোমাকেই খুঁজছি। এবার সত্যি পুরো করিডোর নিঃশব্দ বিস্ফোরণ হয়ে গেল। পেছন থেকে কেউ হা করে তাকিয়ে আছে, কেউ চোখ বড় করে, কেউ মুখ চিপে হাসি আটকানোর চেষ্টা করছে, কেউ আবার সরাসরি শখ খেয়ে বসে আছে, দাঁড়িয়ে গেছে। অনেকের মুখের অবস্থা আরও খারাপ। সে যেন কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারছে না লজ্জা পাবে, রাগ করবে, না সোজা এখান থেকে পালাবে। রবিন পাশ থেকে পুরো দৃশ্য দেখে নিজের হাসি চেপে মরছে, কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য শেষমেশ সেই সামনে এলো। রবিন 2 হাত তুলে একটু বিব্রত গলায় বলল, আরে ছোট আপু, আপনার সত্যিই মনে হয় ভুল হচ্ছে। সাইমা এবার রবিনের দিকে তাকালো, তারপর একদম শান্তভাবে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিক বলছি, আমি অনেককে ভালোবাসি। পুরো করিডোর আবার জমে গেল। এবার যারা দাঁড়িয়েছিল তারা শুধু চুপ না, প্রায় পাথর হয়ে গেছে। কেউ একজন পেছন থেকে এত জোরে শ্বাস টানলো যে শব্দটা স্পষ্ট শোনা গেল। মন্ত্রী সাহেবের মেয়ে, এই ইউনিভার্সিটির সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে অপ্রাপ্য মেয়ে, সে কিনা সবার সামনে দাঁড়িয়ে একটা সাধারণ গরিব খ্যাত ছেলেকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য যে অনেকেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অনেকের কানে যেন আশেপাশের সব শব্দ বন্ধ হয়ে গেছে।
শুধু শেষ কথাটা কানে বাজছে, আমি অনেককে ভালোবাসি। তার গলা শুকিয়ে গেল, মুখে কথা আটকে যাচ্ছে, চোখে মুখে লজ্জা, অস্বস্তি, ধাক্কা সব একসাথে মিশে গেছে। অনেক দ্রুত চারপাশে তাকালো। এতগুলো মানুষের সামনে এই কথাগুলো তাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। কানে ডগা পর্যন্ত লাল হয়ে গেছে তার। সে নিচু গলায় দাঁত চেপে বলল, এসব উল্টাপাল্টা কথা বলবে না, তোমাকে আমি চিনি না। সায়মা একটু বিচলিত হলো না, বরং এমনভাবে হাসলো যেন অনেক ঠিক সেই কথাটাই বলবে যেটা সেটা আগেই জানতো। সে একটু ঝুঁকে নরম গলায় বলল, তুমি চিনবে কি করে শোনা? আমি তোমাকে চিনি, এটাই অনেক। এবার সত্যি আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের মুখ হা হয়ে গেল। এতটা নির্লজ্জ, এতটা সরাসরি, এতটা নিশ্চিন্তভাবে কেউ কাউকে পটাতে পারে, এটা তারা বোধহয় প্রথমবার দেখেছে। অনেকের মুখের অবস্থা এমন যেন তার সমস্ত যুক্তি, রাগ, প্রতিবাদ একসাথে কোথাও গিয়ে আটকে গেছে। সে একবার সায়মার দিকে তাকাচ্ছে, একবার আশেপাশে সবার দিকে, আবার সায়মার দিকে। এই মেয়ে তাকে পাগল করে ছাড়বে এটা বুঝতে তার আর বেশি সময় লাগলো না। আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার এখনও হাঁ হয়ে তাকিয়ে, কারণ দৃশ্যটা সত্যিই দেখার মতন। মন্ত্রী সাহেবের মেয়ে, যে চাইলে এক ইশারায় এই ভার্সিটির সবচেয়ে ধনী, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে ক্ষমতাবান ছেলেদের লাইন লাগিয়ে দিতে পারে, সে কিনা দাঁড়িয়ে আছে এক সাধারণ, গরিব, খ্যাত ছেলের সামনে। চোখে মুগ্ধতা, গলায় দাবি, মুখে নির্লজ্জ স্বীকারোক্তি। আর সেই সাধারণ ছেলেটার জন্য এমনভাবে পাগল হয়ে আছে যেন পৃথিবীতে তার চেয়ে জরুরি আর কিছুই নেই। অনেকের ধৈর্যের বাঁধ তখন একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। চারপাশে এত মানুষ, সবার সামনে এমন অদ্ভুত পরিস্থিতি, আর মাঝখানে দাঁড়িয়ে এই নিয়ে একের পর এক এমন কথা বলে যাচ্ছে যেন পৃথিবীতে লজ্জা বলে কিছুই নেই। অনেকের কপালে রগ ফুলে উঠেছে। লজ্জা, রাগ, অস্বস্তি সব মিলিয়ে তার অবস্থা এমন যেন এই মুহূর্তে সে সত্যিই বুঝে উঠতে পারছে না কি করবে। সে দাঁত চেপে একবার সায়মার দিকে তাকালো, তারপর রবিনের দিকে ঘুরে নিচু গলায় বলল, রবিন চল, আমার মনে হয় ও নেশা করেছে। রবিন এতক্ষণ নিজের হাসি, অবাক হওয়া, শখ সব কিছু একসাথে সামলাতে দাঁড়িয়েছিল। অনেকের কথা শুনে সে গম্ভীর মুখে মাথা নাড়িয়ে বলল, হতে পারে ভাই, বড় লোকের মেয়ে তো, টাকার সাথে সাথে নেশাও বেশি হয়ে গেছে মনে হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মুখ চেপে হাসল, কেউ আবার শ্বাস বন্ধ করে পরের দৃশ্য দেখার অপেক্ষায়। অনেক আর এক মুহূর্তও দাঁড়াতে চাইল না। সে ঘুরে সোজা সামনে হাঁটতে যাবে, ঠিক তখনই সায়মা এক ঝটকায় তার হাত চেপে ধরল। অনেক থেমে গেল। তার গরম শক্ত হাতে সায়মার নরম আঙ্গুলের ছাপ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। সায়মার মুখের হাসিটা এবার একটু মিলিয়ে গেছে, চোখে প্রথমবারের মতো মজা না, একদম পরিষ্কার একরাশ সত্যি এসে বসেছে। সে অনেকের হাত শক্ত করে ধরে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি মন্ত্রীর মেয়ে হতে পারি, কিন্তু আমার ভালোবাসা সত্যি। কথাটা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের মুখের হাসিও থেমে গেল, কারণ এই প্রথম মেয়েটার গলায় মজা না সত্যি শোনা গেল। অনেক কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে রইল, এক অদ্ভুত থমকে যাওয়া নীরবতা। কিন্তু পর মুহূর্তেই সে নিজের হাত ছাড়িয়ে আবার ঘুরে দাঁড়ালো। সে এখনও এই পুরো ঘটনাকে পাগলামি ছাড়া আর কিছু ভাবতে পারছে না। সে আবার হাঁটতে যাবে, ঠিক তখনই সায়মা হঠাৎ অনেকের হাতটা জোরে টেনে ধরল। অনেক পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগে সায়মা এক ঝটকায় তার শার্টের কলার চেপে টেনে নিজের দিকে আনলো। পরের মুহূর্তটা এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুত ছিল না। সায়মা নিজের ঠোঁট অনেকের ঠোঁটে চেপে দিল। পুরো করিডোর জমে গেল, সময় যেন থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। পুরো ভার্সিটি একসাথে অনেকের চোখ একদম বড় হয়ে গেছে, পুরো শরীর যেন জমে গেছে। হাত মাঝ আকাশে থেমে আছে, মাথা কাজ করছে না, শরীর কাজ করছে না, সে যেন বুঝতেই পারছে না এইমাত্র কি হলো। রবিন পাশে দাঁড়িয়ে 2 হাতে নিজের চোখ ঢেকে বলল, নাউজুবিল্লাহ। কিন্তু আঙুলের ফাঁক দিয়ে ঠিকই দেখছে। কয়েক সেকেন্ড পর সায়মা ধীরে ধীরে সরে এলো। তার নিঃশ্বাস দ্রুত, গাল লাল, চোখে কাঁপন, কিন্তু মুখে সেই একই দুঃসাহসী নিশ্চিন্ততা। সে অনেকের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, এখন দেখলে তো আমি নেশা করি নাই, আমি সত্যি তোমাকে চাই। কথাটা বলে সে একবার চারপাশে তাকালো, তারপর যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে নিজের চুল ঠিক করলো। তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল, এমনভাবে যেন এইমাত্র পুরো ভার্সিটির সামনে একটা ছেলের জীবন ওলট পালট করে দেওয়া একদম স্বাভাবিক ব্যাপার। আর পেছনে পুরো করিডোর এখনো জমে আছে, নিস্তব্ধ, পাথর, কেউ কথা বলছে না, কারো মুখে শব্দ নেই। সবাই শুধু একবার অনেকের দিকে, একবার সায়মার চলে যাওয়া পেছনের দিকে তাকাচ্ছে। অনেক এখনও যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে, মুখ একদম স্থির, চোখ ফাঁকা, কান দুটো লাল হয়ে গেছে। শুধু কান না, পুরো মুখটাই গরম হয়ে উঠেছে। তার মাথার ভেতর যেন কিছুই কাজ করছে না। সে জীবনে এত বড় শখ কখনো খায়নি। রবিন ধীরে ধীরে হাত নামালো, তারপর অনেকের দিকে তাকালো, তারপর আবার সামনে তাকালো, তারপর আবার অনেকের দিকে। তার মুখেও স্পষ্ট শখ। সে সত্যি জীবনে অনেক কিছু দেখেছে, কিন্তু এটা একদম নতুন। কয়েক সেকেন্ড পর অনেক শুকনো গলায় বলল,
রবিন, আমি বাসায় গেলাম, শরীর খারাপ লাগছে। রবিন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। তা নিজের এখনও হুঁশ পুরোপুরি ফেরেনি। সে শুধু ধীরে বলল, চল। তারপর দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পেছনে পুরো ভার্সিটি এখনও চুপ, কারণ আজ তারা নিজের চোখে এমন একটা দৃশ্য দেখেছে যেটা কাল সকাল পর্যন্ত পুরো ক্যাম্পাসের একটাই খবর হয়ে থাকবে। বাসায় ফিরে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল, যেন শরীরটা বাসায় এসেছে কিন্তু মাথাটা এখনও সেই ভার্সিটির করিডোরেই পড়ে আছে। হাতে চাবি, সামনে নিজের ছোট্ট ঘর, সব কিছু আগের মতোই আছে। তবু কেমন যেন কিছুই আগের মতো লাগছে না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করলো, ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। তারপর 2 হাত মুখে বুলিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাথার ভেতর এখনও যেন শব্দ বাজছে না, বরং একটা দৃশ্যই বারবার রিপিট হচ্ছে। সেই মুহূর্তটা সাইমা তার হাত টেনে ধরলো, তারপর এক ঝটকায় কাছে টানলো, তারপর অনেক চোখ বন্ধ করলো। আর চোখ বন্ধ করতেই দৃশ্যটা আবার স্পষ্ট হয়ে উঠল। সাইমার মুখ, তার গরম নিঃশ্বাস, তার হঠাৎ এগিয়ে আসা, তার ঠোঁট। অনেক হঠাৎ চোখ খুলে সোজা হয়ে বসলো, তারপর বিরক্ত গলায় নিজের চুলে হাত চালিয়ে বলল, দূর। তার কান আবার গরম হয়ে উঠেছে। মুখের ভেতর অদ্ভুত শুকনো ভাব, বুকের ভেতরটাও অস্বাভাবিক কেমন করছে। সে নিজের ঠোঁটে হাত ছুঁয়ে এক মুহূর্ত থেমে রইল, তারপর এমনভাবে হাত সরিয়ে নিল যেন নিজেকেই ধমক দিচ্ছে। অনেক মনে মনে দাঁত চেপে বলল, এই মন্ত্রীর মেয়ে তো পুরো মাথা দখল করে ফেললো। সে বিরক্ত মুখে বিছানায় হেলান দিল, কিন্তু সমস্যা হলো চোখ বন্ধ করলে আবার সেই দৃশ্য। সামার চোখ, সামার দুঃসাহস, সবার সামনে দাঁড়িয়ে একটু না ভেবে এমন কাণ্ড করে বসা। অনেক বিরক্ত হয়ে বিছানায় হাত চাপড়ালো। কত সাহস মেয়েটা, পুরো ভার্সিটির সামনে কিস করে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিল। কথাটা মনে হতে আবার তার মুখ গরম হয়ে উঠল। লজ্জায়, রাগে না অন্য কিছুর জন্য, সেটা সে নিজেও বুঝতে পারল না। সে নিজেকে বোঝাতে চাইছে মেয়ে পাগল, একদম নির্লজ্জ, বেহায়া, উল্টোপাল্টা। কিন্তু যতই নিজেকে বোঝাতে চাইছে ততই মাথার ভেতর অন্য প্রশ্ন ঘুরছে। কে এমন করে? কোন মেয়ে সবার সামনে দাঁড়িয়ে এমন করে? আরে কেন? সে কি সত্যি পাগল নাকি? অনেক সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকালো। না, অসম্ভব, এসব বাবারও দরকার নেই। কিন্তু তখনই টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা ইন্টারন্যাশনাল কল। ইউএসএ অফিস। অনেক সঙ্গে সঙ্গে নিজের মুখের ভাব বদলে নিল। কয়েক সেকেন্ড আগেও যে ছেলেটা নিজের মাথার ভেতর এক অদ্ভুত বিশৃঙ্খলায় আটকে ছিল, কলটা দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল। সে ফোনটা তুলে রিসিভ করলো। অনেক গলা স্বাভাবিক করে বলল, ইয়েস Sir, reminder for today's board meeting. We have the 2 p.m. session with the investor. ওকে, কিপ এভরিথিং রেডি। Yes, sir. All the files are prepared. Sir, may I ask you something? গো অ্যাহেড। Sir, you run the biggest business chain in America. You live there. Your empire is here. Then why do you still stay in Bangladesh? ওপাশ থেকে ভদ্র, পরিপাটি ইংরেজি উচ্চারণে তার ম্যানেজার কণ্ঠ ভেসে এলো। ঘরটা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। অনেকের চোখ ধীরে ধীরে জানলার বাইরে চলে গেল। বাইরে এই শহর, ধুলোমাখা রাস্তা, ভাঙা গলি, চেনা বাতাস, চেনা গন্ধ। এই দেশ তাকে অপমান দিয়েছে, এই দেশই তাকে ভেঙেছে, আবার এই দেশই তাকে গড়েছে। অনেকক্ষণ চুপ থেকে খুব শান্ত গলায় বলল, ইউ ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড, ইটস দ্য পুল অফ ব্লাড। কথাটা বলেই সে চুপ করে গেল। ম্যানেজারও আর কিছু বলল না, কারণ কিছু উত্তর ব্যাখ্যা করা যায় না, কিছু টান শুধু অনুভব করা যায়। অনেক ফোন কেটে দিল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু নিস্তব্ধতার মাঝেও আজ তার মাথায় একসাথে দুটো জগৎ ঘুরছে। একদিকে কোটি টাকার ডিল, আমেরিকান বোর্ড মিটিং, বিজনেস সাম্রাজ্য, অন্যদিকে একটা মেয়ে যে আজ পুরো ভার্সিটির সামনে দাঁড়িয়ে তার ঠোঁটে নিজের নাম লিখে দিয়ে গেছে। দুপুর গড়াতেই অনেক নিজের সব অস্থিরতা জোর করে একপাশে সরিয়ে রাখল। সকাল থেকে মাথার ভেতর যত ঝড়ই চলুক, কাজের সময় সে কখনো নিজেকে ভাঙতে দেয় না। এটাই তার অভ্যেস, এটাই তার নিয়ম। ব্যক্তিগত বিশৃঙ্খলা যত বড়ই হোক, কাজের টেবিলে বসার পর অনেক তার আর শুধু অনেক থাকে না, সে হয়ে যায় সম্পূর্ণ অন্য একজন। ছোট্ট ঘরটার দরজা ভেতর থেকে লক করে সে টেবিলের সামনে এসে বসল। সাদা দেয়াল, ছোট্ট রুম, সাধারণ আলো, সব আগের মতোই। কিন্তু টেবিলের উপর ল্যাপটপটা খোলার সাথে সাথেই যেন ঘরটার বাতাস বদলে গেল। স্ক্রিন অন হতে একটার পর একটা নোটিফিকেশন ভেসে উঠল। শিডিউল, ফাইল, মেইল, বোর্ড, রিপোর্ট, মার্কেট চার্ট। আর ঠিক 2টা বাজতে ল্যাপটপের স্ক্রিনে লাইভ মিটিং কানেক্ট হয়ে গেল। একসাথে একাধিক স্ক্রিন খুলে উঠল। নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, লন্ডন, জুরিক, দুবাই, বিভিন্ন দেশের বায়ার, ইনভেস্টর, ডিস্ট্রিবিউটর, সবাই অনলাইনে। সবাই অপেক্ষা করছে শুধু একজনের জন্য। অনেক স্ক্রিনের সামনে সোজা হয়ে বসল, চোখে শান্ত স্থিরতা, ঠোঁটে কোনো বাড়তি কথা নেই, মুখে সে ঠান্ডা পেশাদারিত্ব। কয়েক সেকেন্ড আগেও যে ছেলেটা একটা পাগল মেয়ের কাণ্ড মনে করে মাথা গরম করছিল, স্ক্রিন অন হতেই তার মুখের সেই চিহ্নটুকু মুছে গেল। সে কলে ঢুকতে একে একে সবাই সোজা হয়ে বসল।
Good afternoon, sir. Good afternoon, Mr. Anik. We were waiting for your approval, sir. স্টার্ট। তার এক শব্দে মিটিং শুরু হয়ে গেল। প্রথমে সিঙ্গাপুর টিম তাদের নতুন শিপমেন্ট স্ট্র্যাটেজি তুলে ধরল। তারা এশিয়ান ডিস্ট্রিবিউশন রুট, নতুন পোর্ট এন্ট্রি, লজিস্টিক্স রেশিও সব বিস্তারিত দেখাতে লাগলো। অনেক চুপচাপ স্ক্রিনে চোখ রেখে সব শুনছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। কোথাও কোনো অপ্রয়োজনীয় কথা নেই, শুধু কাজ। তারপর দুবাই টিম নতুন মিডল ইস্ট সাপ্লাই চেইনের রিপোর্ট দিল। নতুন ডিস্ট্রিবিউশন কস্ট, লোকাল মার্জিন, স্টোরেজ রিস্ক, রিজিওনাল ডিমান্ড সব একে একে তুলে ধরল। অনেক মন দিয়ে শুনল, তারপর ঠান্ডা গলায় বলল, দ্য মার্জিন ইজ আনস্টেবল, রিওয়ার্ক ইট। ওপাশে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে নোট নেওয়া শুরু হলো। তারপর লন্ডন টিম তাদের নতুন টেক্সটাইল চেইনের স্যাম্পল মার্কেট রেঞ্জ আর ইনভেস্টমেন্ট রিকভারি চার্ট দেখালো। অনেক কয়েক সেকেন্ড ফাইলটা দেখলো, তারপর বলল, প্রসেসড, ফাইনালাইজ দ্য ড্রাফট। একটা ডিল সঙ্গে সঙ্গে ফাইনাল। এরপর নিউ ইয়র্ক টিম তাদের নতুন প্রোডাক্ট লাইন তুলে ধরলো। প্রেজেন্টেশন নিখুঁত, চার্ট সুন্দর, প্রজেকশন ভালো, কিন্তু অনেকের চোখ এড়িয়ে গেল না একটুখানি ফাঁক। সে পুরো রিপোর্ট শেষ হওয়া পর্যন্ত চুপ করে শুনল, তারপর শান্ত গলায় বলল, ক্যান্সেল ইট। Sir. The numbers are polished, not honest. I don't invest in decorated lies. Cancel it. এক সেকেন্ডে পুরো স্ক্রিন চুপ, কেউ কথা বলল না, কারণ সবাই জানে অনেকের চোখ এড়িয়ে সাজানো মিথ্যে যায় না। একটা ডিল সেখানেই বাতিল। এরপর জুরিক টিম নতুন প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জ তুলে ধরল। অনেক সব শুনে ফাইল ঘেটে প্রাইসিং দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ছোট করে বলল, Approved. সঙ্গে সঙ্গে স্ক্রিনের ওপাশে স্বস্তির নিঃশ্বাস। এভাবে একটার পর একটা প্রোডাক্ট উঠল। কোথাও সে থামালো, কোথাও কেটে দিল, কোথাও ডিল ফাইনাল করলো, কোথাও সরাসরি বাতিল। 1.5 ঘন্টার মিটিং শেষে অনেক শেষ ফাইলটা বন্ধ করলো। তারপর স্ক্রিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, Mail me the received contracts. I want everything on my desk tonight. Yes, sir. মিটিং অ্যাডজার্নড। স্ক্রিন একে একে ফাঁকা হয়ে গেল, রুম আবার নিঃশব্দ। অনেক ধীরে ধীরে ল্যাপটপের ঢাকনা নামিয়ে একবার চোখ বন্ধ করলো, মাথা সামান্য পেছনে হেলালো, কিন্তু তার সেই নিখুঁত পেশাদার নীরবতা ভাঙতে সময় লাগলো না। টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। আননোন নাম্বার। অনেক ভ্রুকুচকে ফোনটা হাতে নিল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল রিসিভ করলো। অনেক গলা স্বাভাবিক রেখে বলল, হ্যালো। উপাস থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো একদম চেনা দুষ্টু নরম গলা। কি করো যান? অনেক সোজা হয়ে বসলো, মুখের ভাব এক সেকেন্ডে বদলে গেল, চোখ কুচকে গেল। যে ফোনটা কানের কাছে ধরে একেবারে থমকে রইল। ওপাশে আবার সে একই গলা, এবার আরও নরম, আরও আদুরে। কথা বলো যান। তোমার সমস্যা কি? তুমি? অনেক চোখ বন্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, তারপর কড়া গলায় বলল, বেয়াদব মেয়ে, কিভাবে কথা বলতে হয় জানো না? জানি তো যান, তাই তো এত সুন্দর করে কথা বলছি। অনেক এক মুহূর্তের জন্য সত্যিই চুপ হয়ে গেল। রাগে তার কপালে রগ ফুলে উঠেছে। এই মেয়েটা তাকে রাগিয়ে মারবে। সে গম্ভীর শক্ত গলায় বলল, আমার সাথে এসব ফাজলামি করবে না। আচ্ছা, করব না। তাহলে বলো, দুপুরে খেয়েছো যান? অনেক চোখ বন্ধ করলো, গম্ভীর নিঃশ্বাস নিল, তারপর মনে মনে শুধু একটাই কথা ঘুরল, এই মেয়ে সত্যি সর্বনাশ। অনেক ফোনটা কানের পাশে চেপে ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে রইল। তার মুখের ভাব এমন যেন সে নিজের জীবনে প্রথম এমন এক বিপদের মুখোমুখি হয়েছে যার কোনো বিজনেস প্ল্যান নেই, কোনো হিসেব নেই, কোনো কন্ট্রোল নেই। কয়েক কোটি ডলারের ডিল সামলানো তার কাছে সহজ, কিন্তু এই একটাই মেয়ে তার পুরো মাথার ভেতর বিশৃঙ্খলা লাগিয়ে দিচ্ছে। সে দাঁত চেপে খুব ঠান্ডা গলায় বলল, ফোন রাখো, আর ফোন দিবে না। ওপাশে এক সেকেন্ড চুপ, তারপর সাইমার গলা একদম শান্ত, নরম, নির্লজ্জ ভঙ্গিতে ভেসে এলো, একদম না। অনেক চোখ কুচকে ফোনটা আরও শক্ত করে ধরল। সাইমা আবার বলল, ফোন রাখলে আমি কান্না করব। যা খুশি করো, আমার কি? তাহলে কিন্তু তোমার বাসায় চলে আসবো। অনেকের ভ্রু কুচকে গেল। সে ভেবেছিল মেয়ে মজা করছে, কিন্তু সাইমা একদম স্বাভাবিক গলায় পরের কথাটা বলল, তোমার সাথে থাকবো। অনেক সত্যি সত্যি বিষম খেলো। সে হঠাৎ সোজা হয়ে বসলো, মুখ থেকে শব্দ বেরোলো, কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কোথায়? ঠিকই তো বলছি। তোমার মাথা ঠিক আছে? একদম ঠিক আছে। না থাকলে কি সবার সামনে তোমাকে কিস করতে পারতাম? অনেক এক সেকেন্ডে চুপ, তার কান আবার গরম হয়ে উঠল। সে দৃশ্যটা আবার মাথায় ঝলসে উঠল। সে বিরক্তিতে চোখ বন্ধ করে মনে মনে বলল, নাউজুবিল্লাহ। কিন্তু ওপাশে সাইমা তখনও থামেনি। সে একদম শান্ত, ধীর, ভয়ঙ্কর স্বাভাবিক গলায় বলল, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সত্যি তোমার বাসায় চলে আসবো, সাইমা, আর তোমার সাথে ঘুমাবো।
অনেকের মাথা যেন সত্যি 1 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিল। সে ফোনটা কানের থেকে সরিয়ে একবার স্ক্রিনের দিকে তাকালো, যেন নিশ্চিত হতে চাইলো এটা সত্যি হচ্ছে কিনা। তারপর আবার কানে নিয়ে গিয়ে প্রায় ফিসফিস করে বলল, কি বললে? যা বলেছি ঠিকই বলেছি। অনেক সত্যিই প্রথম বুঝলো ভয়ঙ্কর মানুষ সবসময় চিৎকার করে না। কেউ কেউ খুব নরম গলায় কথা বলেও মানুষকে হার্ট অ্যাটাকের কাছাকাছি নিয়ে যেতে পারে। সে 2 আঙ্গুলে কপাল চেপে ধরে মনে মনে আবার বলল, নাউজুবিল্লাহ, এই মেয়ে আমাকে মেরে ছাড়বে। ওপাশে সায়মা এবার একটু নরম হলো, গলার স্বর আদুরে, কিন্তু কথার ভেতর জেদ একটু কম না। সে বলল, তার চেয়ে কথা বলো। জান, আমাকে রাখিও না, আমি কিন্তু খুব জেদি, সত্যি চলে আসবো। কথাটা বলার ভঙ্গিটা এমন ছিল যে অনেকের খুব ভালো করেই বুঝতে বাকি রইল না এই মেয়ে মজা করছে না। সে যা বলে সেটা করে, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর। অনেক ফোন কানে ধরে কয়েক সেকেন্ড চুপ করে রইল। জীবনে প্রথমবার সে বুঝলো পৃথিবীর সবচেয়ে কঠিন নেগোসিয়েশন বোর্ডরুমে না, ফোনের ওপাশে একটা পাগল মেয়ের সাথে। অনেক ফোনটা কানে চেপে ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। তার মুখে বিরক্তি, রাগ আর অস্বস্তি সব একসাথে মিশে গেছে। জীবনে সে অনেক কঠিন পরিস্থিতি সামলেছে, কিন্তু এই মেয়েটার সাথে কথা বলাটা যেন একদম আলাদা ধরনের পরীক্ষা। ওপাশ থেকে সাইমার গলা আবার ভেসে এলো, একদম স্বাভাবিক, যেন এটা কোনো বড় কথা না। তুমি এত বোরিং কেন জান? কি বলছো এসব? একটা কিছু তো করতে পারো। এসব বাজে বাজে কথা বন্ধ করো। ওপাশে সাইমা হালকা হেসে ফেলল। সে হাসিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে খুব শান্ত গলায় বলল, ধমকিয়ে লাভ নাই, আমি ভয় পাই না। তোমার লজ্জা নেই? আছে, কিন্তু বাহিরের সবার সামনে, তোমার সামনে নাই। আমি বাইরের মানুষ। তুমি আমার জান। এই এক লাইনেই অনেক পুরো থেমে গেল। তার মুখের অভিব্যক্তি এমন হয়ে গেল যেন সে বুঝতেই পারছে না রাগ করবে না হাসবে না ফোন রেখে দেবে। সে গলা নিচু করে বলল, ফোন রাখো বেয়াদব মেয়ে। একটা কিস করো, রেখে দিব। তোমাকে আমি থাপ্পড় মেরে গাল লাল করে দেব। কামড় দিয়ে লাল করো। এই কথাটা শুনে অনেক একেবারে থমকে গেল। তার কান পর্যন্ত গরম হয়ে উঠল। সে নিজে বুঝতে পারছে না এই মেয়েটা মানুষ নাকি ঝড়। অনেক ফিসফিস করে বলল, কি সাংঘাতিক মেয়ে তুমি। কথাটা বলার সময় তার আগের চেয়ে লজ্জাটাই বেশি ছিল, কারণ তার জীবনে প্রথম কেউ তাকে এমনভাবে কনফিউজড করে দিয়েছে যেখানে সে ঠিক বুঝতেই পারছে না এটা অপমান নাকি অন্য কিছু। রাত গভীর হয়ে এসেছে। শহরের বাইরের আলো একটু একটু করে নিভে যাচ্ছে। শুধু ছোট্ট রুমটার ভেতরে ল্যাপটপের স্ক্রিনের নীল আলো অনেকের মুখে পড়ে আছে। চারপাশে নিস্তব্ধ, শুধু কিবোর্ডের আঙ্গুলের শব্দ মাঝে মাঝে ভেঙে দিচ্ছে সেই নীরবতা। অনেক কাজ করছে ঠিকই, কিন্তু তার মন পুরোপুরি সেখানে নেই। ফাইল ওপেন হচ্ছে, চার্ট উঠছে, রিপোর্ট স্ক্রল হচ্ছে, সবই চোখের সামনে, তবুও মাথার ভেতরে অন্য একটা জিনিস বারবার ফিরে আসছে। সাইমার মুখ, তার চোখ, তার সেই নির্লজ্জ হাসি, তার কথা বলার ভঙ্গি, তার আর বিশেষ করে সে একটা মুহূর্ত। অনেক হঠাৎ কিবোর্ড থেকে হাত সরিয়ে ফেলল, চোখ বন্ধ করে ধীরে নিঃশ্বাস নিল, মনে মনে বিরক্ত হয়ে বলল, বড় লোকের মেয়ে কিছুদিন টাইম পাস করার শখ হয়েছে। সে আবার স্ক্রিনের দিকে তাকালো, আঙুল চালিয়ে ফাইলের দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না। মস্তিষ্ক যেন জোর করে সেই মেয়েকে সামনে টেনে আনছে। অনেক দাঁত চেপে কাজ চালিয়ে গেল। রাত অনেকটা গভীর হয়ে যাওয়ার পর শেষমেশ ল্যাপটপ বন্ধ করলো। তারপর বিছানায় বসে একবার ছাদের দিকে তাকিয়ে রইল। মুখে ক্লান্তি নেই, কিন্তু চোখে অদ্ভুত অস্থিরতা। তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পরের দিন সকালে ভার্সিটির ক্যাম্পাস আবার আগের মতোই ব্যস্ত। ছাত্রছাত্রীদের ভিড়, করিডোরে হাঁটাচলা, ক্যান্টিনের দিকে ছোটাছুটি, সব কিছু স্বাভাবিক। অনিকা রবিন পাশাপাশি হাঁটছে ক্লাসের দিকে। রবিন আজকে একটু বেশি হাসি খুশি, চোখে মুখে কালকের ঘটনার রেশ এখনও স্পষ্ট। সে একটু ঝুঁকে মজা করে বলল, কি ভাই, কাল ঠিক ছিলি তো? আমার আবার কি হবে? আরে কাল যে মেয়েটা তোকে সবার সামনে কিস করে দিল, কিভাবে কি হলো সেটা বলছিলাম। অনেক এক মুহূর্তে থেমে গেল। তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ একটু সরু হলো। সে আবার হাঁটা শুরু করে ঠান্ডা গলায় বলল, আচ্ছা বাবার সময় নেই আমার। ভাবার সময় নেই, কিন্তু ঘটনার ভিডিও তো মাথা থেকেই মুছে যাচ্ছে না ভাই। অনেক এবার কিছু বলল না, শুধু সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। কিন্তু তার ভেতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেটা সে কাউকে বোঝাতে পারছে না, এমনকি নিজেকেও না। ভার্সিটির ক্যাফেটেরিয়ার এক কোণে বসে আছে সাইমা। চারপাশে হালকা কোলাহল, চায়ের কাপের শব্দ, টেবিলের উপর বই ছড়িয়ে রাখা, স্টুডেন্টদের ব্যস্ততা, সব মিলিয়ে একটা স্বাভাবিক দুপুরের দৃশ্য। কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও সাইমার ভেতরটা আজ একদম স্বাভাবিক নেই। তার আঙুলে একটা কলম ঘুরছে, চোখ বারবার কোথাও না কোথাও আটকে যাচ্ছে। আর সেই কোথাওটা যে অনেক, সেটা বলার অপেক্ষা রাখে না। ঠিক তখনই তার বান্ধবী এসে বসে আছে পাশে, মুখে স্পষ্ট অবিশ্বাস আর রাগ মিশে আছে। বান্ধবী একটু জোর গলায় বলল, সাইমা, কাল তুই এটা কি করলি? কি করলাম? কি মানে কি?
ছেলেটাকে সবার সামনে কিস করে দিলি? তুই তাকে ভালো করে চিনিসও না। কথাটা শেষ হতেই একটু থেমে গেল চারপাশ। পাশের টেবিল থেকে দুজন মেয়ে কৌতূহলী চোখে তাকালো। সাইমা এবারেও অস্থির হলো না, বরং খুব সহজভাবে বলল, তাতে কি? হুম, তাতে কি মানে? আমি ওকে ভালোবাসি। এই কথাটা যেন বাতাস কেটে দিল। এক মুহূর্তের জন্য চারপাশের শব্দ কমে গেল। বান্ধবী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে বলল, সাইমা, তুই বুঝছিস কি বলছিস? এটা ভালোবাসা না, এগুলো ইমোশন, মোহ। এইসব এখন ভালো লাগছে, 2 দিন পরে আর লাগবে না। তুই তুই এত বড় ডিসিশন। সাইমা তার কথা মাঝপথেই কেটে দিল। তার চোখে এবার হালকা রাগ ফুটে উঠেছে, কিন্তু গলা ঠান্ডা। সে বলল, আমার অনুভূতিকে তুই মোহ বলছিস? আমি বলছি বাস্তবতা। বাস্তবতা কি? যেটা তুই বুঝিস সেটা। আমি প্রথম দিনই তাকে দেখেছি। তার চোখ, তার কথা বলা, তার রাগ, তার দাঁড়িয়ে থাকা, সব কিছুতেই আমি কিছু অনুভব করেছি। এটা যদি মোহ হয় তাহলে এই মোহটাই আমার পছন্দ। কিন্তু তুই তাকে চাস, কিন্তু ও তোকে চায় কিনা সেটা পরে দেখব। আমি কাউকে জোর করে ভালোবাসি না, কিন্তু যাকে ভালোবাসি তাকে ছেড়েও দেই না। এই কথাটা বলার সময় তার চোখে এক ধরনের জেদ ফুটে উঠল, যেটা তার মন্ত্রী পরিবারের পরিচয়ের থেকেও বেশি শক্তিশালী। বান্ধবী এবার সত্যিই চিন্তিত হয়ে বলল, তুই পাগল হয়ে যাচ্ছিস। সাইমা হালকা হাসলো, কিন্তু সে হাসিতে কোনো মজা নেই। সে আস্তে করে বলল, হ্যাঁ, হতে পারি, কিন্তু তার জন্যই তো আমি সাইমা। চারপাশের বাতাস আবার ভারী হয়ে গেল, কারণ যে মেয়েটা এতদিন হাসি ঠাট্টার মধ্যে ছিল, সে আজ একদম পরিষ্কার করে নিজের অবস্থান জানিয়ে দিল। আর সে অবস্থানটা এমন এক ছেলের দিকে যে নিজেও জানে না এই গল্পটা কোথায় গিয়ে থামবে। ভার্সিটি শেষ হওয়ার পর ক্যাম্পাসটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। দিনের কোলাহল একটু একটু করে কমে আসছে। স্টুডেন্টরা ব্যাগ কাঁধে নিয়ে যে যার মতো বাসার পথে হাঁটছে। কেউ ক্লান্ত, কেউ হাসছে, কেউ আবার আড্ডা দিতে দিতে বের হচ্ছে। অনেক একা হাঁটছে, কাঁধে ব্যাগ, মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু ভেতরে আজও কোথাও একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে সেটা স্বীকার না করলেও সত্যিটা লুকানো যাচ্ছে না। ঠিক তখনই রাস্তার পাশে থেমে থাকা একটা কালো গাড়ি থেকে সাইমা নামলো হালকা হেলে। তার চোখ সোজা অনিকের দিকে। মুহূর্তে সে হাত তুলে ডাক দিল। সাইমা জোরে বলল, আই অনেক, গাড়িতে ওঠো। বাসায় যাও, রাস্তায় বিরক্ত করো না। তার গলায় বিরক্তি স্পষ্ট, কিন্তু সাইমা একটু নড়ল না, বরং গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে আরো জোরে বলল, আসো, না হলে আমি নেমে যাব। অনিক এবার থামলো, চোখ কুচকে সাইমার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, যা খুশি করো। এই কথাটা বলেই সে আবার হাঁটতে শুরু করলো। কিন্তু পরের সেকেন্ডেই দৃশ্যটা বদলে গেল। সাইমা সত্যি গাড়ি থেকে নেমে এলো, দ্রুত পায়ে অনিকের সামনে এসে দাঁড়ালো। অনেক কিছু বোঝার আগেই সাইমা তার হাত ধরে টান দিল। অনেক অবাক হয়ে বলল, এই কি করছো তুমি? এসব কোন ধরনের অসভ্যতা? চারপাশে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে গেল, কৌতূহলী চোখে তাকিয়ে রইল। সাইমা একদম স্বাভাবিকভাবে বলল, এটা অসভ্যতা না, এটা ভালোবাসা। কথাটা বলে সে আবার অনেকের হাত শক্ত করে ধরে গাড়ির দিকে টেনে নিয়ে গেল। অনেক রেগে গিয়ে বলল, ছাড়ো আমার হাত, মাথা খারাপ নাকি তোমার? কিন্তু সাইমা একটু ছাড়ল না। গাড়ির কাছে নিয়ে গিয়ে দরজা খুলে অনেককে বসিয়ে দিল। অনেক ভেতরে বসে গম্ভীর মুখে বলল, এসব বাচ্চামি বন্ধ করো, আমি তোমার খেলনা না। সাইমা গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে একটু ঝুঁকে বসলো, হাসলো, তারপর খুব নরম গলায় বলল, খেলনা না, তুমি আমার মানুষ। মেজাজ গরম করো না, দূরে থাকো। সাইমা এবার একটু সামনে এগিয়ে এলো, গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে ধীরে বলল, আমি দূরে থাকতে পারি না। কেন? কারণ আমি তোমাকে নিয়ে খুব সিরিয়াস। এ কথাটা অনেক এক মুহূর্ত চুপ হয়ে গেল। তার চোখে রাগ, বিভ্রান্তি আর অস্বস্তি সব একসাথে। সে নিচু গলায় বলল, তুমি আমার জীবনে জোর করে ঢুকে পড়তে পারবে না। সাইমা হালকা হেসে গাড়ির ভেতর দিকে তাকালো, তারপর আবার অনিকের দিকে। সে বলল, আমি জোর করে ঢুকছি না, আমি শুধু থেকে যাচ্ছি। এই বলে সে সোজা দরজা বন্ধ করে দিল। গাড়ি ধীরে চলতে শুরু করলো। অনেক ভেতরে বসে জানলার দিকে তাকিয়ে রইল, আর বাইরে দাঁড়িয়ে সাইমা শুধু তাকিয়ে রইল চলে যাওয়া গাড়ির দিকে। তার চোখে কোনো হার মানা নেই, শুধু একটাই জেদ, সে যা বলেছে সেটা সে একদিন সত্যি করে দেখাবে। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলছে। ভেতরের পরিবেশটা অদ্ভুতভাবে ভারী হয়ে আছে। বাইরের রাস্তার আলো একটার পর একটা পেছনে চলে যাচ্ছে, আর ভেতরে অনেক আর সাইমার মাঝে একটা অদৃশ্য টানাপোড়েন চলছে। অনেক জানলার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে ধীরে ধীরে সাইমার দিকে ঘুরল। তার চোখে এবার আর শুধু রাগ না, বরং এক ধরনের বাস্তবতা, এক ধরনের দূরত্ব। সে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, তুমি জানো আমি কত গরিব? গাড়ির ভেতর এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। সাইমা এক সেকেন্ডও দেরি না করে স্বাভাবিক গলায় বলল, তো কি? তুমি বড় লোক মেয়ে, কষ্ট কি বোঝো তুমি? সব সহ্য করতে পারবো যদি তুমি পাশে থাকো।
এই কথাটা অনেকের কানে যেন ঠিকঠাক বসলো না। সে একটু কঠিন গলায় বলল, আবেগ দিয়ে দুনিয়া চলে না। কথাটা শেষ হওয়ার আগেই সাইমার চোখ একটু শক্ত হয়ে উঠল। সে হঠাৎ অনিকের দিকে ঘুরে তার হাত ধরে টেনে নিল, খুব কাছাকাছি। অনিক অবাক হয়ে বলল, কি করছো তুমি? কি করলে বিশ্বাস করবে? এটা আবেগ না। কেন বুঝছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? গাড়ির ভেতরের হাওয়া যেন আরও ভারী হয়ে গেল। ড্রাইভার সামনে বসে থাকলেও সে পুরো নীরব। অনেক কিছু বলার আগেই সাইমা হঠাৎ তাকে জড়িয়ে ধরল। অনেক কেঁপে উঠল, তার চোখ বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিচু গলায় বলল, ছাড়ো, কি করছো কি তুমি? ড্রাইভার আছে। কিন্তু সাইমা একটু ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন ভয় পাচ্ছে ছাড়লেই সে হারিয়ে যাবে। অনেকের বুক ধুকধুক করছে। সে জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। সে আবার নিচু গলায় বলল, সাইমা ছাড়ো, এর ঠিক নাও। কিন্তু পর মুহূর্তে সাইমা ধীরে তাকে ছাড়ল। তারপর একদম সামনে ঝুঁকে অনিকের দিকে তাকালো। তার চোখে তখন কোনো খেলা নেই, কোনো জেদ নেই, শুধু একরাশ সত্যি। সে খুব ধীরে বলল, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। এ কথাটা বলে সে খুব হালকা করে অনিকের ঠোঁটে এক মুহূর্তের জন্য স্পর্শ করলো, তারপর সরে এলো। গাড়ির ভেতর তখন একদম নিস্তব্ধতা। অনিক একদম থমকে গেছে। তার চোখে মুখে স্পষ্ট ধাক্কা, লজ্জা আর অদ্ভুত এক অস্থিরতা। সে কিছু বলতে চাইছে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। সাইমা শুধু বসে আছে শান্তভাবে। তার মুখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনাও নেই, শুধু একটাই বিশ্বাস, সে যেটা অনুভব করে সেটা সে লুকিয়ে রাখে না। গাড়িটা ধীরে ধীরে অনিকের বাসার কাছের একটা নিরিবিলি রাস্তায় এসে থামল। চারপাশে বিকেলের হালকা আলো, দূরের দোকানগুলোর সাইনবোর্ড আর গলির ভেতর থেকে ভেসে আসা জীবনযাপনের শব্দ, সব মিলিয়ে একটা সাধারণ শান্ত পরিবেশ। অনেক একদম চুপচাপ বসেছিল এতক্ষণ, কিন্তু গাড়ি থামতে সে ধীরে নিঃশ্বাস ছাড়ল, যেন কোনো একটা অদৃশ্য চাপ একটু হলেও কমল। গাড়ির দরজা খুলতেই সে নেমে পড়ল। ঠিক তখনই সাইমা ভেতর থেকে একটু ঝুঁকে ডাক দিল, আমাকে বাসায় নেবে না? আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে তোমাকে বাসায় নেব? নিলে কি হবে? কি আর হবে, শুধু বিরক্ত করবে। একটু নিয়ে যাও না, শুধু দেখেই চলে আসবো। এই কথাটা শুনে অনেক কয়েক সেকেন্ড চুপ করে গেল। তার চোখ একটু শুরু হলো। মনে মনে ভাবলো, এই মেয়ে একবার বাসায় ঢুকে ল্যাপটপ, ফাইল, কল সবকিছু নিয়ে প্রশ্ন করবে, পুরো জগৎটা এলোমেলো করে দেবে। সে ভেতরে ভেতরে নিজের যুক্তি গুছিয়ে নিয়ে দৃঢ় গলায় বলল, একদম না, বাইরে যাও। তার গলায় এবার আর কোনো দ্বিধা নেই। সাইমা গাড়ির দরজায় হাত রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার চোখে একটু রাগ নেই, বরং এক ধরনের শান্ত জেদ। সে ধীরে বলল, আজ না নিলে সমস্যা নেই, কিন্তু একদিন ঠিকই আসবো। এই কথাটা বলেই সে সোজা হয়ে দাঁড়ালো। আর কিছু না বলে গাড়ির দরজা বন্ধ করলো। গাড়ি ধীরে ধীরে আবার চলতে শুরু করলো। অনেক দাঁড়িয়ে রইল রাস্তায়। গাড়িটা চলে যেতে যেতে সাইমা শেষবারের মতো জানলা দিয়ে তার দিকে তাকালো। তার চোখে সে একই নিশ্চয়তা, সে শুধু দেখা করতে আসেনি, সে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। সাইমা বাড়ির গেট দিয়ে ঢুকতে পুরো বাড়িটা যেন আগের মতোই নিঃশব্দ অভিজাততায় ভরা। বিশাল বাগান, উঁচু লাইট, নিরাপত্তার লোকজন, সব কিছুতেই ক্ষমতার একটা পরিষ্কার ছাপ। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে তার বাবা, মন্ত্রী সাহেব, গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। চোখে স্পষ্ট কৌতূহল আর একটু কঠোরতা। তিনি ধীরে বললেন, কি ব্যাপার মা, এত দেরি কেন? এমনি বাবা। মন্ত্রী সাহেব তার দিকে এক সেকেন্ড তাকিয়ে থেকে একটু কঠিন গলায় বললেন, এমনি না, আজকাল নাকি তুমি উল্টোপাল্টা কাজ করছো। তুমি তো জানো আমার স্ট্যাটাস আছে। এই কথাটা শুনে সাইমার মুখের ভাব একটু বদলে গেল। সে বুঝে গেল শুধু দেরি না, সবকিছুই বাবার কানে চলে গেছে। তার চোখ একটু নরম হলো। সে ধীরে ধীরে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ বাবাকে জড়িয়ে ধরলো। নরম গলায় বলল, বাবা, আমাদের কি কম টাকা আছে বলো? এত টাকা দিয়ে কি করব? আমার তো শুধু একজন ভালোবাসার মানুষ চাই। এ কথায় মন্ত্রী সাহেবের মুখ আরও কঠিন হয়ে গেল। সে ধীরে ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন, তাই বলে এত গরিব ছেলে? আমি এটা মানতে পারবো না। একটু মেনে নাও না বাবা, ও অনেক ভালো। ভালো হওয়া আলাদা কথা, কিন্তু সমাজে আমাদের একটা নাম আছে, স্ট্যাটাস আছে, সেটা ভুলে যেও না। এই কথাটা শোনার পর সাইমা আর কিছু বলল না। তার চোখ একটু নিচে নেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার মুখে রাগ, অভিমান আর এক ধরনের অদম্য জেদ একসাথে ফুটে উঠল। সে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তারপর নিজের রুমে ঢুকে দরজা জোরে বন্ধ করে দিল। ঘরের ভেতর শুধু একটা শব্দই রয়ে গেল, ধাক্কা দিয়ে বন্ধ হওয়া দরজার প্রতিধ্বনি। আর বাইরে দাঁড়িয়ে রইলেন মন্ত্রী সাহেব, একটা মেয়ের নীরব সিদ্ধান্ত বুঝে উঠতে না পারার ভার নিয়ে। রাত অনেকটা গভীর হয়ে গেছে। পুরো বাড়ি এখন নীরবতায় ডুবে আছে। বড় বড় লাইটগুলো নিভে গেছে। শুধু করিডোরের হালকা আলো আর দূরের ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সাইমা এখনও নিচে নামেনি। তার রুমের দরজা বন্ধ। ভেতর থেকে কোনো নাড়াচাড়ার শব্দ নেই।
ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন তার মা, মুখে স্পষ্ট চিন্তা। কিছুক্ষণ ধরে ডাকাডাকি করছেন। মা একটু জোরে ডাকলেন, সাইমা, দরজা খুল মা, নিচে আয়। না, আমি কিচ্ছুই খাবো না। জেদ করছিস কেন? আমি ওকে ভালোবাসি, ওকে না মেনে নিলে আমি কিচ্ছুই খাবো না। এই কথাটা শুনে নিচে দাঁড়িয়ে থাকা মন্ত্রী সাহেব শক্ত গলায় বললেন, তাহলে না খেয়েই থাকো, আমি ওকে মানব না। কথাটা শেষ হতেই পুরো ঘর আরও ভারী হয়ে গেল। কেউ আর কিছু বলল না। রাত গভীর হতে হতে বাড়ির বাতাস যেন আরও ঠান্ডা হয়ে গেল। উপরের রুমে সাইমা বিছানার উপর বসে আছে। খাবার ছুঁয়েও দেখেনি, চোখ লাল হয়ে গেছে, মাথা নিচু, হাতে ফোন। সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ অনেককে কল দিল। অনেক তখন নিজের কাজে ব্যস্ত। বড় একটা মিটিং শেষ করে মাত্র ল্যাপটপ বন্ধ করেছে। ঘরের আলো কম, চারপাশে ক্লান্ত নীরবতা। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল সাইমা। অনেক ভ্রু কুচকে তাকালো। এত রাতে? সে কিছুক্ষণ ফোনটা দেখলো, রিসিভ করলো না। ফোন আবার কেটে গেল, আরও একবার কল, আবার কেটে গেল। বারবার ফোন আসছে। অনেক বিরক্ত হয়ে ফোনটা সরিয়ে রাখলো। কিন্তু কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ এলো। আমার মন ভালো না, একটু ফোন ধরো। অনেক এবার থেমে গেল। একটা নিঃশ্বাস ফেলে ফোনটা তুলে কল রিসিভ করলো। অনেক গম্ভীর গলায় বলল, কি হয়েছে? ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। অনেক ভ্রু কুচকে বলল, কথা না বললে কেটে দেব। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। অনেক এক সেকেন্ড চুপ হয়ে গেল। তার মুখের ভাব বদলে গেল। সে একটু নরম গলায় বলল, কান্না করছো কেন? কি হয়েছে? ওপাশে স্যামার কান্নার শব্দ আরও ভেঙে এলো। যেন এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল, কিন্তু অনেকের গলা শোনার পর সব বাঁধ একসাথে ভেঙে গেছে। স্যামা কাঁদতে কাঁদতেই বলল, বাবা, বাবা তোমাকে মেনে নিচ্ছে না। কথাটা বলে সে আবার কেঁদে উঠল। অনেক এক সেকেন্ড চুপ করে রইল। তার চোখের দৃষ্টি একটু নরম হলো। সে যেন এই কথাটা আগেই জানতো, আগেই ধরে রেখেছিল। খুব শান্ত গলায় বলল, এটাই স্বাভাবিক। স্বাভাবিক কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই। আমি গরিব সাইমা। তাতে আমার কি? আমি শুধু তোমাকে চাই। অনেক হালকা নিঃশ্বাস ফেলল। তার গলায় এবার সেই চেনা বাস্তবতা ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, সব বাবা মাই চায় মেয়েকে ভালো করে বিয়ে দিতে। লাগবে না ভালো ঘর, আমার তোমাকে লাগবে। কথাটা শুনে অনিকের ঠোঁটের কোণে অজান্তে খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে বিছানার পেছনে হেলান দিয়ে একটু মুচকি হেসে বলল, ভর্তা ডাল এসব তুমি খেতে পারবে না। তাহলে বেশি বেশি কিস কর, তাহলে পেট ভরে যাবে। এক মুহূর্তের জন্য অনেক থেমে গেল। তারপর মুখ ঘুরিয়ে খুব আস্তে নিজের অজান্তে হেসে ফেলল। মেয়েটা কাঁদছে, তবু সুযোগ পেলেই একই কথা। সে মাথা নাড়িয়ে মনে মনে বলল, সত্যি সাংঘাতিক মেয়ে। রাতে খেয়েছো? কি হলো, খেয়েছো? খাবো না। কেন? যতক্ষণ তোমাকে মেনে না নিচ্ছে ততক্ষণ কিছুই খাবো না। অনেক এবার পুরো সোজা হয়ে বসলো। তার গলায় বিরক্তি আর চিন্তা একসাথে এসে গেল। সে কড়া গলায় বলল, এসব বাচ্চামি করো না, খেয়ে নাও, শরীর খারাপ হবে। কিছুতেই না। অনেক চোখ বন্ধ করলো। সে খুব ভালো করে বুঝে গেছে মেয়েটা যা বলে সেটা করেও, আর সেটাই তাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে। অনেক ফোন কেটে দেওয়ার পরও অনেকক্ষণ একইভাবে বসে রইল। ফোনটা এখনও তার হাতে। স্ক্রিন নিভে গেছে, কিন্তু তার মাথায় ভেতরটা যেন আরও বেশি জেগে উঠেছে। ঘর নিঃশব্দ, ল্যাপটপ বন্ধ, বাইরে রাত গভীর, কিন্তু তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, আমি কিছুই খাবো না। সে জানি সাইমা জেদি, অস্বাভাবিক রকমের জেদি। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো সে মুখে যা বলে সেটা করেও। অনেক কিছুক্ষণ চুপ করে বসে রইল, যেন নিজের ভেতরেই নিজের সাথে লড়ছে। যাওয়া উচিত না, দরকার নেই, এভাবে কারো জীবনে জড়িয়ে পড়া ঠিক না। সে নিজেকে বোঝাতে চাইল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই উঠে দাঁড়ালো। কোনো সিদ্ধান্ত ঘোষণা করলো না, কোনো যুক্তি খুঁজলো না, শুধু উঠে দাঁড়ালো। তারপর তাড়াহুড়ো করে শার্টটা বদলে নিল, ফোন পকেটে রাখলো, দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাতে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই তার মাথা আরও পরিষ্কার হয়ে গেল। গলির মোড় পেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে সোজা হাঁটল সে। গাড়ির দরজা খুলে উঠে বসতে ড্রাইভার একবার পেছনে তাকালো। অনেক শান্ত গলায় বলল, রেস্তোরাঁ চলো। গাড়ি রাতের নির্জন রাস্তা কেটে এগিয়ে গেল। শহর প্রায় ঘুমিয়ে গেছে। ফাঁকা রাস্তা, হলুদ আলো, নিঃশব্দ মোড়। সে নীরব শহরের বুক ছিঁড়ে গাড়িটা থামল শহরের নামি এক রেস্তোরাঁর সামনে। অনেক নেমে ভেতরে গেল। কয়েক মিনিট পর বের হলো, হাতে কয়েকটা ফুড প্যাকেট, গরম খাবার, ভালো খাবার, যে মেয়েটা না খেয়ে জেদ ধরে বসে আছে তার জন্য। তারপর গাড়ি আবার চলল সোজা সাইমাদের বাড়ির আশেপাশে। অনেক বাড়ির সামনে নামলো না, একটু দূরে নেমে গেল, কারণ সে জানে সামনের গেট দিয়ে গেলে 10 জন প্রশ্ন করবে। সে ড্রাইভারকে চলে যেতে বলল। তারপর হাতে খাবারের প্যাকেট নিয়ে রাতের অন্ধকারে হেঁটে এগিয়ে গেল। সামনে বিশাল বাড়ি, উঁচু গেট, সিকিউরিটি, বাইরে দারোয়ান বসে আছে। অনেক দূর থেকে একবার দেখে নিল, তারপর কোনো শব্দ না করে পাশের দেয়ালের দিকে গেল। একবার
চারপাশে দেখে নিল, তারপর এক টানে দেয়াল টপকে ভেতরে ঢুকে গেল। রাতের বাতাসে গাছের পাতা নড়ছে, চারপাশ নিস্তব্ধ। সে ধীরে বাড়ির পেছন থেকে ঘুরে সাইমার বারান্দার নিচে এসে দাঁড়ালো। উপরে একবার তাকালো, তারপর নিঃশব্দে উঠে গেল। বারান্দা টপকে ভেতরে ঢুকতে হালকা শব্দ হলো। রুমের ভেতর বিছানায় মুখ ফিরিয়ে শুয়েছিল সাইমা, চোখে অভিমান, গাল ভেজা, ফোনটা পাশে পড়ে। অনেক ফোন কেটে দিয়েছিল, সে অভিমানে সে মুখ ঘুরিয়ে শুয়েছিল। হঠাৎ বারান্দার দিক থেকে শব্দ পেয়ে সে চমকে তাকালো, তারপর তাকিয়ে ঝুমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। অবিশ্বাসী উঠে বসলো। বারান্দায় দাঁড়িয়েই অনেক, হাতে খাবারের প্যাকেট, চোখে সে একই বিরক্ত মুখ। সাইমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না। অনেক ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে খুব নিচু গলায় বলল, সাউন্ড করবে না, সবাই জেগে যাবে। সাইমা বিছানার উপর উঠে বসে এখনো হতভম্ব চোখে অনেকের দিকে তাকিয়ে আছে, যেন সে এখনও ঠিক বুঝে উঠতে পারছে না এটা স্বপ্ন না সত্যি। তার চোখ লাল, গাল ভেজা, চুল এলোমেলো, তবুও অনেককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভেজা চোখের ভেতর এক মুহূর্তে আলো ফুটে উঠল। সে খুব আস্তে, অবিশ্বাস মেশানো গলায় বলল, তুমি এখানে কেন? অনেক হাতে ধরা খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে একদম স্বাভাবিক গলায় বলল, তুমি খাওনি তাই। এই এক লাইনে সাইমার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে অনেকের দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে খুব ছোট্ট একটা হাসি ফুটিয়ে আসতে বলল, আমি খাইনি বলে তোমার চিন্তা হচ্ছিল? অনেক একবার তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তেমন কিছু না, আমার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ভালো লাগছিল না। কথাটা যতই নির্লিপ্ত শোনাক, সাইমার ঠোঁটের কোণের হাসিটা আরও একটু গভীর হয়ে গেল। কারণ সে বুঝে গেছে অনেক মুখে যতই অস্বীকার করুক সে এসেছে রাতের এতটা পরে, দেয়াল টপকে শুধু তার জন্য। সাইমা মনে মনে এমন খুশি হলো যেন পুরো পৃথিবীটা হঠাৎ তার হয়ে গেছে। অনেক খাবারের প্যাকেটগুলো সামনে এগিয়ে দিয়ে বলল, এগুলো খাও, আমি যাই। এই বলে সে ঘুরতে সাইমার সঙ্গে সঙ্গে তার হাত টেনে ধরল। অনেক থেমে পেছনে তাকালো। সাইমা বিছানা থেকে একটু এগিয়ে এসে আসতে বলল, কই যাও? বসো। বসার দরকার নেই, খাও। খাইয়ে দাও। কি? খাইয়ে দাও। পাগল নাকি? না, খাইয়ে দাও, না হলে খাবো না। অনেক এক মুহূর্ত চুপ, তারপর ধীরে ধীরে বুঝলো সে সত্যিই ফেসে গেছে। এই মেয়ে যা বলে সেটা করেও, আর এখন সে যদি না খাওয়ায় সেই পাগলি সত্যিই না খেয়ে থাকবে। অনেক কয়েক সেকেন্ড সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা একদম নির্দোষ মুখ করে বসে আছে, চোখ দুটো বড় বড়, মুখে অভিমান, কিন্তু সেই অভিমানের আড়ালে লুকানো স্পষ্ট জেদ। অনেক মনে মনে দীর্ঘশ্বাস ফেলল, তারপর খুব আস্তে বিড়বিড় করে বলল, আমি সত্যি একদিন তোমার জন্য পাগল হয়ে যাব। সাইমার ঠোঁটের কোণে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সে বিছানায় ঠিক হয়ে বসে বলল, তাহলে বসো, যান, শুরু করো। অনেক ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে ফিরে এলো। মুখে বিরক্তির ছাপ এখনও স্পষ্ট, কিন্তু চোখের ভেতর সে আগের মতো কঠোরতা নেই, বরং সেখানে এক ধরনের অসহায় নরম ভাব এসে বসেছে, যেটা সে নিজেও বুঝতে দিতে চায় না। সে এসে বিছানার পাশে বসে খাবারের প্যাকেট খুলে প্লেটে সাজিয়ে নিল, তারপর একটু খাবার তুলে সাইমার দিকে এগিয়ে দিল। সাইমা বাথরুমের মতো মুখ খুলে খেলো ঠিকই, কিন্তু তার চোখে মুখে সেই একই দুষ্টুমি লুকিয়ে। অনেক ধৈর্য ধরে এক লোকমা করে খাওয়াতে লাগলো। সাইমা চুপচাপ খাচ্ছে, আবার মাঝে মধ্যে ইচ্ছে করে অনেকের দিকে তাকিয়ে মুচকি হাসছে, যেন খাবার চেয়ে অনেককে বিরক্ত করাতেই তার বেশি আনন্দ। একসময় খাবার নিতে নিতে সে ইচ্ছে করে অনেকের আঙুল হালকা দাঁত ছুঁয়ে দিল। অনেক সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ভ্রু কুচকে তাকালো। সাইমা একদম নিরীহ মুখ করে বসে রইল, যেন কিছুই হয়নি। অনেক চোখ শুরু করে বলল, কি করছো? কিছু না তো। অনেক আবার খাবার তুলে তার মুখের সামনে ধরল। সাইমা এবার খাবার বদলে তার আঙ্গুলটা হালকা ছুঁয়ে হাসল। অনেক গভীর নিঃশ্বাস ফেলল। এই মেয়েটি ইচ্ছে করে তাকে পাগল বানাচ্ছে, তবুও সে ধৈর্য করে খাওয়াচ্ছে। এক লোকমা, আরেক লোকমা সাইমা খাচ্ছে, আবার মাঝে মধ্যে তার দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে প্রিয় সময়। অনেক শেষমেশ বিরক্ত গলায় বলল, এমন করছো কেন বলো তো, চুপ করে খাও। সাইমা খাবার গিলে একদম ধীরে তার দিকে এগিয়ে এলো, তারপর হঠাৎ অনেকের গলা জড়িয়ে ধরল। অনেক কেঁপে উঠে নিচু গলায় বলল, আবার কি শুরু করলে? তোমাকে বিরক্ত করতে ভালো লাগে। আমার তো কাছে আসো, ভয় লাগে না? না, কারণ তুমি আমার জান। কথাটা এত সহজভাবে বলল যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক সত্যি। অনেক কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড সাইমার দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ঘুরিয়ে খুব আস্তে নিজের অজান্তেই হেসে ফেলল। মেয়েটা সত্যিই ভয়ঙ্কর, আর অদ্ভুতভাবে সেই ভয়টাই তার খারাপ লাগছে না। খাওয়ানো শেষ হওয়ার পর ঘরটা কয়েক মুহূর্ত অদ্ভুত শান্ত হয়ে রইল।
বাইরে গভীর রাত, দূরে কোথাও কুকুরের ডাক, জানলার ওপাশে নরম বাতাস, সব মিলিয়ে যেন পৃথিবীটা একটু থেমে গেছে। অনেক খাবারের প্লেটটা পাশে সরিয়ে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, কিন্তু চোখের ভেতর আজ অন্যরকম ক্লান্তি। স্যাম এখনও তার একদম কাছেই বসে, মুখে শান্তি, চোখে এমন এক তৃপ্তি যেন এই রাতটাই সে বহুদিন ধরে চাইছিল। অনেক ধীরে ধীরে বলল, কয়েকদিন আমি থাকবো না। কথাটা শুনে সাইমার মুখের হাসিটা এক সেকেন্ডে মিলিয়ে গেল। সে কপাল কুঁচকে বলল, মানে? কয়েকদিনের জন্য বাইরে যাব, কই যাবে? গ্রামে। আমাকে নিয়ে যাও। এই পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক কথা। আমার কি মাথা খারাপ তোমার মতো পাগলকে নিয়ে যাব? সাইমা ঠোঁট ফুলিয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর একদম কাছে এসে অনিকের গলা জড়িয়ে ধরল। অনেক বিরক্ত গলায় বলল, আবার শুরু করলে? এমন করো কেন শোনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ো, আদর করো প্লিজ। এসব ঠিক না, সরো। কিন্তু সাইমা আজও সাইমায়, সে একটুও সরল না, বরং মুখ তুলে একদৃষ্টে অনিকের দিকে তাকালো। তার চোখে জেদ নেই, খেলা নেই, শুধু নরম অদ্ভুত গম্ভীর এক টান। অনেক কিছু বলার আগে সাইমা ধীরে ধীরে আরও কাছে এলো। তারপর কোনো শব্দ না করে নিজের ঠোঁট অনিকের ঠোঁটে ডুবিয়ে দিল। মুহূর্তটা এত হঠাৎ হলো যে অনেক কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে গেল। তার বুক কেঁপে উঠল, আঙুল শক্ত হয়ে এলো, চোখ থেমে গেল এক জায়গায়। সাইমা ধীরে নরমভাবে তাকে ছুঁয়ে রইল। এবার কোনো দুষ্টুমি নেই, কোনো জেদ নেই, শুধু অদ্ভুত শান্ত নিঃশব্দ এক স্বীকারোক্তি, যেন শব্দে না বলে সে তার সবটুকু ভালোবাসা এভাবেই বুঝিয়ে দিতে চাইছে। প্রায় 15 দিন হয়ে গেছে। অনেক নেই, হঠাৎ করেই নেই। কোথায় গেছে, কেন গেছে, কবে ফিরবে কেউ জানে না। যেন হঠাৎ করেই মানুষটা বাতাসে মিলিয়ে গেছে। ভার্সিটির করিডোর আগের মতোই আছে, ক্লাস হচ্ছে, ভিড় হচ্ছে, সবাই আসছে যাচ্ছে, শুধু অনেক নেই। সেই চেনা মুখ নেই, সেই নির্লিপ্ত হাঁটা নেই, সেই বিরক্ত চোখ নেই, সে গম্ভীর গলা নেই। আর এই না থাকাটাই সাইমাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে। প্রথম 2 দিন সে ভেবেছিল হয়তো কোথাও গেছে, তৃতীয় দিন সে ভেবেছিল হয়তো ব্যস্ত, পঞ্চম দিন থেকে তার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা শুরু হলো। সপ্তম দিনে সে অস্থিরতা ভয় হয়ে গেল, দশম দিনে ভয়টা আতঙ্কে বদলে গেল, আর 15 দিনে শেষে সাইমা প্রায়ই পাগল। সে প্রতিদিন ভার্সিটিতে আসে, প্রতিদিন একই জায়গায় দাঁড়ায়, প্রতিদিন করিডোরের দিকে তাকায়, প্রতিদিন ভাবে আজ হয়তো আসবে, আজ হয়তো হঠাৎ সামনে দাঁড়িয়ে বলবে, কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? কিন্তু না, অনেক আসে না, একবার না, একটা বারও না। রবিনকে 7 বার জিজ্ঞেস করেছে যে রবিন নিজেই বিরক্ত হয়ে গেছে। সাইমা প্রতিদিন একই প্রশ্ন করে, অনেক কোথায়? রবিন অসহায় গলায় একটাই উত্তর দেয়, জানি না, সত্যিই জানে না। অনেক কোথায় গেছে রবিনও জানে না। সাইমার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় বাসা বাঁধতে শুরু করেছে। সে রাতে ঘুমোতে পারে না, বারবার মনে হয় অনেক হারিয়ে যাবে না তো? যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই কি আবার হারিয়ে যাবে? এই মানুষটাকে সত্যিই তার জীবনে এসে আবার অদৃশ্য হয়ে যাবে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে ফোন দেয়, ফোন বন্ধ, মেসেজ দেয়, কোনো উত্তর নেই। দিন যায়, অপেক্ষা বাড়ে, অস্থিরতা বাড়ে, আর সাইমার চোখের নিচের কালি দাগও। এদিকে অনেক বাংলাদেশে নেই, সে আমেরিকায়, সম্পূর্ণ অন্য এক জগতে। আকাশ ছোঁয়া কাচের বিল্ডিং, বিশাল বোর্ডরুম, দামি স্যুট পরা মানুষ, একটার পর একটা মিটিং, কোটি কোটি ডলারের হিসেব, আন্তর্জাতিক চুক্তি, এ জগৎটাই তার আসল জগৎ। এখানে সে শুধু অনেক না, এখানে সে মিস্টার অনেক রহমান, যার এক কথায় কোটি টাকার ডিল সাইন হয়, যার সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজার নড়ে, যার সময়ের দাম মিনিটে লাখ। বড় বড় ডিল ঝুলেছিল, সেগুলো ফাইনাল করতে তাকে নিজে আসতে হয়েছে। 15 দিন ধরে একটার পর একটা মিটিং করছে, নিউ ইয়র্ক, শিকাগো, ম্যানহাটন, বোর্ডরুমের পর বোর্ডরুম, ফাইলের পর ফাইল, সাইন, ডিল, ইনভেস্টমেন্ট, অনেক সব সামলেছে ঠান্ডা মাথায়, নিখুঁতভাবে। একটার পর একটা বড় চুক্তি ফাইনাল করেছে। কেউ তাকে দেখে বুঝবে না এই মানুষটা কয়েকদিন আগে বাংলাদেশের এক ছোট্ট ঘরে বসে এক ঝিদি মেয়েকে নিজের হাতে খাইয়ে এসেছে। আজ শেষ মিটিংটা শেষ করে অনেক কাঁচের দেয়ালের সামনে দাঁড়িয়েছিল। নিচে আমেরিকার ব্যস্ত শহর, উঁচু আলো, অসংখ্য গাড়ি, দামি শহর, দামি জীবন। তার পেছনে দাঁড়িয়ে ম্যানেজার ফাইল হাতে বলল, স্যার, all the major deals are finalized. গুড। We shall have 2 more pending investor meeting next week. ইউ উইল হ্যান্ডেল দোস। Sir, ইউ হ্যান্ডেল দ্য রেস্ট। আই এম গোয়িং ব্যাক। going back? Sir, this early? ইয়েস। Sir, stay a few more days. We may need your presence. নো, আই কান্ট স্টে এনি লঙ্গার। কথাটা বলেই সে ফাইলটা টেবিলে রাখলো। তার গলায় অদ্ভুত এক ক্লান্তি, যেন এই শহর তাকে থামাতে পারছে না। ম্যানেজার এবার সাবধানে বলল, Shall I book your ticket, sir? বুক ইট। তারপর খুব ধীরে নিজের অজান্তেই যেন ফিস ফিস করে বলল,
আই নিড টু গো ব্যাক। এই 15 দিনে সাইমা যেন চোখের সামনে বদলে গেছে। যে মেয়েটা সবসময় জিদ করে, হাসিয়ে, ঝগড়া করে, এক মুহূর্ত চুপ করে থাকতে পারে না, সেই মেয়েটাই এখন অস্বাভাবিক চুপচাপ। ঠিকমতো খায় না, রাতে ঘুমায় না, চোখের নিচে কালি নেমেছে, গাল কেমন বসে গেছে, হাসিটাও যেন কোথাও হারিয়ে গেছে। তার মা কয়েকবার জোর করে খাওয়াতে চেয়েছেন, পারেননি। সে দুমুখ খায়, তারপর থেমে যায়, কারণ তার মাথার ভেতর একটাই প্রশ্ন, অনিক কোথায়? আজও সন্ধ্যায় সে বাবার পাশে বসে ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। মন্ত্রী সাহেব টিভি দেখছেন, সাইমা পাশে বসে, কিন্তু চোখে কোনো আগ্রহ নেই। স্ক্রিনে কী চলছে সে দেখছেও না, তার মন অন্য কোথাও। হঠাৎ টিভির নিউজ টোন বদলে গেল, পাঠিকার গলা ভেসে এলো। This year's top businessman in America, Mr. Anik Rockman. সাইমার শরীর 1 সেকেন্ডে জমে গেল, তার চোখ ধীরে ধীরে টিভির স্ক্রিনের দিকে উঠল, আর বড় মুহূর্তে সে স্থির হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল অনিক, দামি কালো স্যুট, ঠান্ডা স্থির মুখ, পাশে বিদেশি ইনভেস্টর, পেছনে বিশাল স্ক্রিনে তার কোম্পানির নাম, নিচে স্পষ্ট করে লেখা মিস্টার অনিক রহমান, টপ বিজনেসম্যান অফ আমেরিকা। সাইমার নিঃশ্বাস আটকে গেল, তার চোখ বড় বড় হয়ে উঠল, মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন মস্তিষ্ক কিছুক্ষণ কাজই করছে না। তারপর খুব ধীরে নিজের মনেই ফিসফিস করে বলল, অনেক অনেক। তার অনেক, তার মাথার ভেতর যেন একসাথে হাজারটা দৃশ্য ধাক্কা খেল। ছেঁড়া শার্ট, ভার্সিটির করিডোর, রাগী মুখ, তার ছোট্ট ঘর, নিজের হাতে খাই দেওয়ার রাত, আর এখন আমেরিকার টপ বিজনেসম্যান। সাইমা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল, তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে, মনে মনে শুধু একটাই কথা ঘুরছে, অনেক এত বড় লোক। ঠিক তখনই বাড়ির বাইরের গেটে একসাথে কয়েকটা কালো গাড়ি এসে থামল। ড্রয়িং রুমের বাইরে আলো পড়ে উঠল, বডিগার্ডদের নাড়াছাড়া দেখা গেল। মন্ত্রী সাহেব ভুরু কুচকে সামনে তাকালেন, সাইমাও তাকালো। পর মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢুকলো অনিক। আজ সাগের সে অনিক না, আজ তার গায়ে নিখুঁত দামি স্যুট, চোখে ঠান্ডা স্থিরতা, তার পেছনে 2 জন বডিগার্ড। হাঁটার ভঙ্গিতে অদ্ভুত এক ক্ষমতা, কিন্তু সাইমার চোখে সে এখনও সে একই মানুষই। অনিককে দেখে সাইমা আর 1 সেকেন্ডও দাঁড়াতে পারল না। সে দৌড়ে গিয়ে সোজা অনিককে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যেন এই 15 দিনের সব ভয়, সব কান্না, সব অপেক্ষা এক মুহূর্তে বের হয়ে এলো। সাইমা কাপা গলায় বলল, কোথায় ছিল এতদিন? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ছাড়ো, সবাই আছে। কিন্তু গলায় রাগ ছিল না, ছিল শুধু চাপা নরমতা। সাইমা ধীরে সরে দাঁড়ালো। অনিক তারপর সোজা মন্ত্রী সাহেবের সামনে গিয়ে মাথা নিচু করে সালাম দিল। মন্ত্রী সাহেব এখনও পুরোপুরি নির্বাক, কারণ টিভির স্ক্রিনে এখনও ঘুরছে সেই পরিচয়, মিস্টার অনিক রহমান, টপ বিজনেসম্যান অফ আমেরিকা। অনিক সোজা হয়ে দাঁড়ালো, একবারও ঘুরিয়ে কথা বলল না, কোনো নাটক করলো না, কোনো ব্যাখ্যা দিল না, শান্ত স্থির স্পষ্ট গলায় বলল, এত গুড়িয়ে পেঁচে কথা আমি বলি না, আমি সাইমাকে বিয়ে করতে চাই। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, কারণ তার আর নিজের পরিচয় দেওয়ার দরকার রইল না। টিভির স্ক্রিনে তার পরিচয় ঘুরছে, আর আজ প্রথমবারের মতো মন্ত্রী সাহেব বুঝলেন, যাকে তিনি খ্যাত ভেবেছিলেন সে আসলে সাম্রাজ্যের মালিক। আজ অনিক আর সাইমার বিয়ে, সারা শহর আজই এক বিয়ের কথা বলছে, শহরের সবচেয়ে আলোচিত বিয়ে, মন্ত্রী সাহেবের একমাত্র মেয়ে, আর আমেরিকার টপ বিজনেসম্যান অনিক রহমান। যে ছেলেটাকে একদিন ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে সবাই খ্যাত বলে অপমান করেছিল, আজ সেই ছেলেকে দেখার জন্য শহরের বড় বড় মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। যারা একদিন তার ছেঁড়া শার্ট দেখে হাসতো, আজ তারা তার নাম শুনে মাথা নিচু করে। ভার্সিটির পুরো ক্যাম্পাস আজ চুপ, সবাই অনিকের আসল পরিচয় জেনে এমন লজ্জায় পড়েছে যে কারো চোখে চোখ রাখার সাহস নেই। যারা তাকে ছোট লোক বলেছিল, আজ তারা বুঝেছে মানুষকে পোশাক দেখে বিচার করতে নেই, কারণ কখন কোন সাধারণ মুখের আড়ালে সাম্রাজ্য লুকিয়ে থাকে সেটা কেউ জানে না। রাত গভীর, বিয়ের সব আয়োজনও শেষ, আলোর ঝলক, মানুষের কোলাহল, হাসি, শুভেচ্ছা সব ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে। এখন চারপাশ শান্ত, শুধু নতুন এক জীবনের শুরুর নিঃশব্দ উত্তেজনা। অনিকের আলিশান বাড়ির বিশাল এক কক্ষে বসে আছে সাইমা। আজ থেকে এটাই তার ঘর, আজ থেকে এটাই তার নতুন ঠিকানা। ঘরটা নরম আলোয় ভেসে আছে, ফুলের গন্ধে ভরে আছে চারপাশ, সাজানো বিছানা, নরম পর্দা, নিঃশব্দ অভিজাত্য, সব কিছু এত সুন্দর, এত নিখুঁত যে সাইমার নিজের কাছে সব কিছু অবাস্তব লাগছে। সে বিছানার কিনারায় বসে আছে, হাত কাঁপছে, বুক ধুকপুক করছে, মুখে লাজুক আলো, চোখে অবিশ্বাস মেশানো সুখ। কিছুক্ষণ পর দরজাটা ধীরে খুলল, অনেক ভেতরে ঢুকলো। আজ তার মুখে সেই চিরচেনা অস্থিরতা নেই, আজ সেখানে নরম এক শান্তি। সে ধীরে ধীরে এসে সাইমার সামনে বসলো, কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিচু গলায় বলল, কি ম্যাডাম, কেমন লাগছে? সাইমা চোখ তুলে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত এক আলো, ঠোঁটে ছোট্ট কাপা হাসি। সে খুব আস্তে বলল,
স্বপ্ন মনে হচ্ছে। অনেক কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে সামনে ঝুঁকে সাইমার কপালে একটা চুমু দিল। নিচু গলায় বলল, এটাই বাস্তব। সাইমার বুকের ভেতরটা নরম হয়ে গেল। সে কিছুক্ষণ অনেকের দিকে তাকিয়ে থেকে ধীরে বলল, তুমি গরিব সেজেছিলে কেন? গরিবের কষ্ট বুঝতে, গরিব মানুষকে মানুষ কতটা অবহেলা করে, কতটা ছোট করে দেখে সেটা নিজের চোখে দেখার জন্য। তার চোখে তখন এক ধরনের পুরনো ক্লান্তি ফুটে উঠল। সে ধীরে বলল, টাকা না থাকলে মানুষ কতটা অপমানিত হয় সেটা আমি খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম। সাইমা নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে সে ভালোবেসেছিল তার নামের জন্য না, তার টাকার জন্য না, তার ভেতরের মানুষটার জন্য। অনেক ধীরে ধীরে তার মুখের কাছে এগিয়ে এলো, এক হাত তুলে সাইমার গাল ছুঁয়ে খুব নরম গলায় বলল, আর তুমি আমাকে আমার পোশাক দেখে ভালোবাসোনি, আমাকে আমার পরিচয় দেখে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে ভালোবেসেছো। কারণ আমি প্রথম দিন থেকে শুধু তোমাকেই দেখেছিলাম। অনেকের ঠোঁটে ধীরে এক টুকরো হাসি ফুটে উঠল। তারপর সে খুব আস্তে সাইমার কপালে, চোখে, গালে ভালোবাসা ছুঁয়ে দিল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। বাইরে রাত আরও গভীর হলো, আর সেই নিঃশব্দতার ভেতর দুজন মানুষ অনেক ঝড় পেরিয়ে অবশেষে একে অপরের কাছে শান্ত হয়ে এলো।